আসসালামু আলাইকুম সবাইকে। যারা ক্লাসে যুক্ত আছো একটু কষ্ট করে আমাকে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। যারা ক্লাসে যুক্ত আছো একটু আমাকে কনফার্ম করো যে ভাইয়া সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। ওকে, সবাই একটু কমেন্ট করো যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু দেখা যাচ্ছে কিনা। যদি সব কিছু ক্লিয়ার থাকে আমরা এখন ক্লাস শুরু করে দিব। পরিমাণগত রসায়ন আমরা এর আগে পড়ছিলাম, শুধু গাণিতিক অংশ, তাই না? ওই দিন আমরা মেবি ক্লাসটা সম্পূর্ণ করতে পারি নাই, কারেন্ট চলে গেছিল মনে হয়, সম্ভবত খেয়াল নাই। যাই হোক, আম, তো আজকে আমরা আসলে এই চ্যাপ্টারে মেন হলো ওই গাণিতিক সমস্যাই, ঠিক আছে? যেটা বলছিলাম যে চ্যাপ্টার থেকে যদি তোমার যদি সাপোজ ধরো ধরো 5টা যদি প্রশ্ন আসে, 5টার ভিতরে 3টা প্রশ্নই আসবে গাণিতিক সমস্যা, ঠিক আছে? আর 2টা প্রশ্ন ভিতর থেকে দিতে পারে। তো দিতে পারে, সেই সবগুলো জায়গা থেকে পড়া লাগবে না, খুবই কম পড়া ভেতরে, ঠিক আছে? আর আজকে আমি মানে প্রায় অনেক বড় চ্যাপ্টার, প্রায় 122 পেজের মতো, ঠিক আছে? মানে এমনি বইয়ের ইয়ের তুলনায় বড়, কিন্তু পড়া জাস্ট আছে কয় পেজে, 50 পেজে। তো সেই 50 পেজ আমি বাইসা বাইসা নিয়ে আসছি, ঠিক আছে? কারণ পিডিএফ ফাইল বড় হইলে একটু ঝামেলা হয়, ঠিক আছে? পেজ বাইর করতেও টাইম লাগে, তো এই জন্যই করছি, ঠিক আছে? ওকে, তো যাই হোক, প্রথমে দেখো রাসায়নিক গণনা ও গ্যাসের মোল আয়তন। রাসায়নিক গণনা ও গ্যাসের মোল আয়তন, ঠিক আছে? এই যে টপিকটা, এই টপিক আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে? অলরেডি পড়ে ফেলছি। আমরা মনে করো যে কি বলে যে যখন গাণিতিক রসায়ন পড়ছি তখন পড়ে ফেলছি। ইভেন আজকে এখানে যা যা বলছে এগুলো জিনিস আমরা সকালবেলা যখন পরিবেশ রসায়ন পড়তেছিলাম তখন আমরা এগুলাই পড়ছি, ঠিক আছে? ওকে, তো এখন তাকে এখানে বলছে যে রাসায়নিক পদার্থের পরিমাণ প্রকাশক একক হলো মোল। তাহলে আমরা রাসায়নিক পদার্থকে কোন এককে প্রকাশ করি ভাইয়া? মোল এককে প্রকাশ করি, ঠিক আছে? যেমন এই কথাটা আমি আগে বলছিলাম যে আমরা ধরো তুমি দোকানে যা বলবা যে 1 মোল, তুমি বলবা যে 1 কেজি চাল দেন, 1 কেজি ডাল দেন, তাই না? 1 কেজি তেল দেন। তো ঠিক তেমন, বা 1 লিটার তেল দেন, এই যে একটা প্রকাশের যে একটা একক আছে, ঠিক আছে? এক একটা জিনিস পরিমাপে। ঠিক তেমন রাসায়নিক কোনো পদার্থ, ঠিক আছে? কোনো পদার্থ, কোনো যৌগ, যে কোনো জিনিস হোক, মোট কথা রাসায়নিক যে কোনো পদার্থ আমরা কীভাবে হিসাব করি? মোল অনুযায়ী হিসাব করি। আমরা কখনো বলতে পারবো না যে 1 কেজি কার্বন ডাইঅক্সাইড, আমরা কি বলবো? 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এত মোল কার্বন ডাইঅক্সাইড, তাই না? এই জন্য আসলে কি যে রাসায়নিক পদার্থ পরিমাপ প্রকাশকের একক কী হয়? একক হলো মোল, ঠিক আছে? ওকে, আর গ্যাসের আয়তন প্রকাশক একক হলো কি? জাস্ট মোলের সাথে আয়তন বসায় দিবা, মোলার আয়তন, ঠিক আছে? ওকে, তারপরে এখন দেখো গ্রাম আণবিক ভর বা মোল। গ্রাম আণবিক ভর যে কথা, মোলও সেম কথা, ঠিক আছে? আমরা পড়ছিলাম না যে 1 মোল ইকুয়াল টু কি? 1 মোল, 1 মোল অণু ইকুয়াল টু গ্রাম আণবিক ভর। 1 মোল অণু ইকুয়াল টু কি? 1 মোল অণুর গ্রাম আণবিক ভর, গ্রামাণবিক ভর ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে?
এক মোল অণুর গ্রাম আণবিক ভর যা, এক মোল অণুর অ্যাভোগাড্রো সংখ্যাও কি, মানে 6.02 গুণ 10⁻23 ইকুয়াল টু কি তা একই। তো আমরা এইটা দিয়ে তো ম্যাথ ট্যাথ করছিলাম তাই না, ওই যে আমরা বললাম যে পদার্থের একটি অণুর ভর কত, উপরে দিলাম গ্রাম আণবিক ভর আর নিচে কি দিলাম অ্যাভোগাড্রো সংখ্যা, এটা দিয়ে আমরা কি একটি পদার্থের একটি অণুর ভর বের করলাম না। তারপর আবার আমরা বের করলাম যে 1 গ্রাম পদার্থের অণুর সংখ্যা, ঠিক আছে, অণুর সংখ্যা বের করলাম আমরা। দেখো একটু রিকল করি জাস্ট, অণুর সংখ্যা, এই ম্যাথগুলো কিন্তু আমরা করছি অলরেডি। অণুর সংখ্যা কি করছিলাম যে উপরে থাকবে হলো অ্যাভোগাড্রো সংখ্যা, উপরে অ্যাভোগাড্রো সংখ্যা থাকবে, নিচে কি থাকবে গ্রাম আণবিক ভর থাকবে। এই যে উপরে এই সূত্রগুলোতে আমরা অলরেডি ম্যাথ করে আসছি, ঠিক আছে। তো আমরা গ্রাম আণবিক ভর বা মূল সংখ্যা সেম কথা, ঠিক আছে, ওইগুলো এখানে বলছে। ওকে, তারপর দেখো নিচে আসো, দেখো এখানে কতগুলো মান দিছে, মানগুলো আমাদের একটু মনে রাখা লাগবে, ঠিক আছে। এই যে অক্সিজেনের পারমাণবিক ভর 16 এখানে বলছে না, 16 এটা আমরা জানি, ঠিক আছে, 16 আমরা জানি। আবার দেখো এই যে এখানে বলছে 1 গ্রাম পারমাণবিক অক্সিজেন ভর ইকুয়াল টু 1 মোল অক্সিজেন এবং কি 32 গ্রাম ইকুয়াল টু 1 মোল অণু অক্সিজেন, এই সেম কথা, একদম সেম কথা, ঠিক আছে। আলটিমেটলি দেখো এই যে আমি এখানে পড়লাম যে আমরা জানি যে 1 মোল, দেখো দেখো এখানে একটা কথা বলছে যে সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভর হচ্ছে 58.5। এখন অনেকে বলবে যে ভাই ফর্মুলা ভর জিনিসটা কি, ঠিক আছে, ফর্মুলা ভর ভাই আণবিক ভর যা ফর্মুলা ভরও তা, কিন্তু আসলে ফর্মুলা ভরটা কখন ইউজ করা হয়, আয়নিক যৌগের ক্ষেত্রে ইউজ করা হয়। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ না, এই জন্য এখানে আণবিক ভর না বলে আমরা কি ইউজ করছি, ফর্মুলা ভর কথাটা ইউজ করছি, ঠিক আছে। তো তোমরা লিখে নিতে পারো যে আয়নিক যৌগে আণবিক ভর না বলে ফর্মুলা ভর ব্যবহার করা হয়, ঠিক আছে। আয়নিক যৌগে আণবিক ভর পরিবর্তে কি ব্যবহার করা হয় ভাইয়া, ফর্মুলা ভর ব্যবহার করা হয়, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি কি মান সেম, মানে জিনিসটা একই আর কি, শুধু নাম আলাদা, ঠিক আছে। ওকে, নিচে আসো, দেখো এইখানে আমরা জানি হাইড্রোজেন পরমাণুর ভর কত, হাইড্রোজেন পরমাণুর ভর হলো 1 গ্রাম, তাই না। কিন্তু দেখো এখানে পুরো সংখ্যাটা দিছে, আসলে 1 গ্রাম ধরে আমরা ম্যাথ করি, কিন্তু পুরোটা কত 1.008, ঠিক আছে, 1.008। এবং দেখো যদি একটি অণু হয় তাহলে একটা অণুতে কয়টা হাইড্রোজেন থাকে, 2টা হাইড্রোজেন, তার মানে কি 1.008কে 2 দিয়ে গুণ করে দিলে কত হবে 2.0016, ঠিক আছে, সরি 2.016, ঠিক আছে। তো তুমি শুধু একটা মনে রাখবা, হয় মনে করো হাইড্রোজেন অণুটা মনে রাখবা অথবা কি হাইড্রোজেন পরমাণুটা মনে রাখবা, পরমাণু মনে রাখলে অণুর ক্ষেত্রে 2 দ্বারা গুণ করে দিবা, আর যদি অণুটা মনে রাখো তাহলে পরমাণু ক্ষেত্রে কী করবা 2 দ্বারা ভাগ করে দিবা, ঠিক আছে। হয় 2016 অথবা 1008 কথাটা মনে রাখবা। তো এটা অনেকে বলবে যে ভাই মনে রাখবো কেন, আমরা তো জানি যে হাইড্রোজেন 1, ঠিক আছে, তারপরে হাইড্রোজেন পরমাণু হইলে 1, তারপর অণু হইলে 2। তো ভাইয়া অণু 1, অণু 2 এবং পরমাণু 1 এটা আমরা জানি, কিন্তু পুরো সংখ্যাটা অনেক টাইম পরীক্ষায় দিয়ে দিতে পারে। অনেক টাইমে দেখবা তোমার অপশনের ভিতরে এরকম আছে, একটা অপশনে দিছে এটা, একটা অপশনে দিছে এটা, ঠিক আছে, একটা অপশনে দিছে এটা, এরকম দিয়ে দিবে। তো এখন তো ভাইয়া সবগুলো 1 পয়েন্ট, ঠিক আছে, তো তোমার কি পয়েন্টটা মনে রাখা লাগবে, তো তাই এটা একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, 1 মোল ইলেকট্রন বলতে এই যে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনকে বোঝায়, এই যে এগুলো কথাই, ঠিক আছে, এগুলো আমরা অলরেডি জানি, ঠিক আছে। আবার এখানে একটা কথা বলছে দেখো যে 1 মোল ইলেকট্রনের মানকে 1 ফ্যারাডে বিদ্যুৎ বলা হয়, ঠিক আছে। 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে বিদ্যুৎ, মানে 1 মোল ইলেকট্রন যার কথা 1 ফ্যারাডে বিদ্যুৎ কি কথা, একই কথা, ঠিক আছে। এখন দেখো মূল সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। দেখো মূল সংখ্যা এন ইকুয়াল টু কি, এন ইকুয়াল টু W/m, ঠিক আছে, এখানে বলছে M/m, ঠিক আছে, মানে পদার্থের ভর ডিভাইডেড কি গ্রাম পারমাণবিক ভর। ওকে, তাহলে এই সূত্রতে আমরা কি করতে পারি, কার্বন পানির মূল সংখ্যা বের করতে পারি। এই টুকটাক ম্যাথ এগুলো একটু ট্রাই করবা, ঠিক আছে, এগুলো নিজেরাই পারবা, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে মোলার আয়তন ও গ্যাসের মোলার, দেখো পদার্থের মোলার আয়তন ও গ্যাসের মোলার আয়তন, ঠিক আছে, মোলার আয়তন, ঠিক আছে। ওকে, মোলার আয়তনের এককটা দেখবা সবসময়, দেখো মোলার আয়তনের এককটা সবসময় হয় মোল পার লিটারে, বুঝছো, মোল পার লিটার। আলটিমেটলি মোলারের ভেতরে মোল পার লিটার কথাটা আছে, এই জন্য মোল পার লিটার হিসাবে ব্যবহার করা হয়। তারপর দেখো এখানে আসো, দেখো গ্যাসের মোলার আয়তন, ঠিক আছে। আচ্ছা এখানে কতগুলো কথা বলছি একটু দাগাই দিই, দেখো যে দেখো পদার্থের, দেখো
পদার্থের মোলার আয়তন অবস্থা, তাপমাত্রা এবং চাপের উপর নির্ভরশীল। অবস্থা, তাপমাত্রা এবং চাপের উপর নির্ভরশীল, কথা একটু মনে রাখো। তারপরে নিচে বলছে দেখো যে তরল অবস্থায় পানির মোলার আয়তন কত, 18 ml, ঠিক আছে, 18 ml। তারপরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির মোলার আয়তন কত, 30.6 লিটার। এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে আমরা দেখবো গ্যাসের মোলার আয়তন। কি দেখো ভাইয়া, গ্যাসের মোলার আয়তন। তো এখানে বলছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা মানে কত আমরা এটা জানি, প্রমাণ তাপমাত্রা মানে কত 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, বা 273 কেলভিন। আর চাপ কত থাকবে 1 atm, ঠিক আছে, বা এসটিপি। এসটিপি মানে যা কথা, প্রমাণ তাপমাত্রা মানেও তাই কথা, ঠিক আছে। এসটিপি 1 atm 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এগুলো সব প্রমাণ তাপমাত্রায় বোঝায়, তাই না। আমরা এসটিপি এসএটিপি এগুলো দেখছি, এই জিনিসগুলো আমরা প্রায় গত 2-3 দিন যাবত বারবার দেখতেছি, তো এগুলো কিন্তু ভুল করা যাবে না কখনো, তাই না। ওকে, এবং এসটিপিতে আয়তন কত, 22.4 লিটার, ঠিক আছে। ওকে, আর 25 ডিগ্রি সেলসিয়াসের তাপ আয়তন কত, 24.789 লিটার, এগুলো একটু মনে রাখো। অ্যাভোগাড্রোর সংখ্যা কত, 6.02 × 10⁻23, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, তারপর দেখো এই যে এখানে অনেকগুলো সূত্র বলছে। আলটিমেটলি এই সবগুলো সূত্র, যত এখানে সূত্র আছে, সব সূত্রের মাদার সূত্র হলো 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার, ঠিক আছে। যে 1 মোল অণু ইকুয়াল টু কি, 1 গ্রাম আণবিক ভর ইকুয়াল টু 6.02 × 10⁻23 টন। এই কথাটা আমি এখানে বলছি না, দেখো তো কোথায় গেল। যেখানে বলছেন 1 মোল ইকুয়াল টু কি, গ্রাম আণবিক ভর ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যা, এই কথাটাই কিন্তু আমি এখানে বলছি। তো একই কথা, ওইটার থেকেই মনে করো যে এখানে যে পদার্থের একটি অণুর ভর, একটি 1 গ্রাম পদার্থের অণুর সংখ্যা, এগুলো আসছে, ঠিক আছে। এগুলোতে আমরা অলরেডি ম্যাথ করে ফেলছি, ঠিক আছে। তো এগুলো আলাদা করে পড়ার কিছু নাই। এসটিপি বললে যে 22.4, ঠিক আছে, এই তো এইগুলাই আর কি। ওকে, তারপর দেখো এখানে একটা জিনিস মনে রাখো, দেখো এখানে একটা কথা বলছে যে বর্তমান পৃথিবীর বয়স 13.7 বিলিয়ন বছর, ঠিক আছে, কথা একটু মনে রাখো। বর্তমান পৃথিবীর বয়স কত, 13.7 বিলিয়ন বছর, ঠিক আছে। ওকে, সেকেন্ড হিসাব করলে কত, দেখো 4.32 × 10⁻17 সেকেন্ড। তারপরে দেখো নিচে আসো, এখানে বলছে পরমাণুর ভরে ক্ষুদ্রতম একককে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট বাই এমইউ, এটা আমরা জানি, তাই না, এটা আমরা দেখছিলাম। ইলেকট্রনের ভর কত, এটা আমরা জানি, ঠিক আছে। এটা একটু মনে রাখবা, মুখস্থ করা জিনিস। তারপরে দেখবা নেক্সট কয়েকটা পেজে কোনো পড়া নাই, একদম 3.2 আসো, একদম 3.2, ঠিক আছে, 3.2 আসো। দেখো এখানে ওই একই কথাগুলো বলছে বারবার, একই কথাগুলো বলছে, এসটিপি এসএটিপি, ঠিক আছে। এসটিপিতে মোলার আয়তন কত, 22.4 লিটার, ঠিক আছে। এসএটিপিতে মোলার আয়তন কত, 24.789। আর যদি বলে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে, 20 ডিগ্রি বললে দেখো বলছে কত, 24.04 লিটার পার মোল। এসটিপি মানে কত, 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। এসিটি মানে কত, 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবা। দেখো এখন আমরা দেখবো মোলারিটি, 3.5 চলে আসো, 3.5। দেখো মোলারিটি জিনিসটা কি, এই জিনিসটাও, এই সংজ্ঞাটাও আমরা অনেকবার পড়ছি, তাই না। দেখো এই যে বলছে ল্যাবরেটরিতে অ্যাসিড ক্ষার সব কিছু কি ঘনমাত্রা মোলারিটি এককে প্রকাশ করে, এটা আমরা প্রথমে দেখলাম। তারপর দেখো মোলারিটির সংজ্ঞা বলছে যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, ঠিক আছে, 1 লিটার দ্রবণে একটা পাত্র নিচ্ছ, তার ভিতরে দ্রব আছে কত, দ্রবণ আছে কত, দ্রবণ আছে 1 লিটার, ঠিক আছে। দ্রবণ, দ্রবণ আছে কত, দ্রবণ আছে 1 লিটার। 1 লিটারের ভিতরে তুমি মনে করো যে যতটুকু দ্রব্য যোগ করবা, যতটুকু দ্রব্য যোগ করবা, দ্রব্য হিসাবে দ্রব্য যোগ করবা, যেটা যোগ করা সেটা কি, দ্রব্য। সেই দ্রব্যটা যতটুকু যোগ করবা সেটা আসলে কি, সেটাই হলো মোলারিটি। যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, ঠিক আছে। ওকে, এটা হলো কি, এটা হলো ভাইয়া মোলারিটি, ঠিক আছে। ওকে, তারপরে নিচে আসো, দেখো এখানে বলছে যে মোলার দ্রবণ, ঠিক আছে, মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, এই এক জিনিসগুলা বারবার এগুলো পড়তে পড়তে মনে করো যে মাথা নষ্ট। মোলার মানে কি, মোলার মানে 1 মোল। ডেসিমোলার মানে কি, ডেসিমোলার মানে 0.1 মোল। সেমি মানে কি, দেখো ফাইনালের আগে কত আসে, ফাইনালের আগে সেমিফাইনাল আসে না। সেমিফাইনাল মানে কি, সেমিফাইনাল মানে ফাইনালের অর্ধেক, ঠিক আছে, ফাইনালের অর্ধেক।
তো ফাইনাল যদি 1 হয় সেমিফাইনাল কী হবে, একের অর্ধেক কত 0.5, ঠিক আছে, সেমিমোলার কত 0.5। তো এগুলো তোমরা এমনি মুখস্থ রাখবা, তারপরে যারা মুখস্থ রাখতে পারো তাদের জন্য বললাম আর কি। ডিসিমোলার মানে 0.1, সেমিমোলার মানে কত 0.5। আরও দুইটা আমি মুখস্থ রাখতে বলি, মিলিমোলার এবং সেন্টিমোলার, মিলিমোলার এবং সেন্টিমোলার, ঠিক আছে। মিলিমোলার মানে কত 0.001 মোলার, ঠিক আছে। আর সেন্টিমোলার মানে কত, সেন্টিমোলার মানে হলো 0.01 মোলার, ঠিক আছে, 0.01 মোলার। তো এই দুইটা একটু মনে রাখো, ঠিক আছে, এগুলো একটু মনে রাখা লাগবে। এবং এখানে বলছো ল্যাবরেটরিতে, ঠিক আছে, দেখো ল্যাবরেটরিতে কোনটা ব্যবহার করা হয়, বা ডেসিমোলার ব্যবহার করা হয়, ঠিক আছে, 0.1 মোলার দ্রবণ ব্যবহার করা হয়, ডেসিমোলার ব্যবহার করা হয়। তোমাকে বলবো যে ল্যাবরেটরিতে কোনটি ব্যবহার করা হয়, ল্যাবরেটরিতে ডেসিমোলার ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যে মোলার দ্রবণ, ঠিক আছে, এই মোলার দ্রবণ আরও কিছু দ্রবণ আছে, যেমন মনে করো যে মোলার দ্রবণ, তারপর এখানে বলছে দেখো, এখানে একটু দেখো যে বলছে মোলার দ্রবণ, এরকম আরও বিভিন্ন নাম আছে। মোলাল দ্রবণ মানে এক একটা এক এক রকম একক, মোলাল দ্রবণ একটা একক, মোলাল দ্রবণ একটা একক, নর্মাল দ্রবণ একটা একক, শতকরা পরিমাণ, মূল ভগ্নাংশ সেগুলো কি এক একটা একক, ঠিক আছে। তুমি মনে রাখবা মোলার দ্রবণের ওপর তাপমাত্রা নির্ভরশীল, ঠিক আছে, মানে মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল, মানে তাপমাত্রার উপর মোলার জীবন ডিপেন্ড করে, ঠিক আছে। কিন্তু এই যে মোলাল দ্রবণ যেটা পড়তেছে, যে মোলাল দ্রবণ, এই মোলাল দ্রবণটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এখানে বলছে দেখো যে মোলাল দ্রবণ, ঠিক আছে, এই যে মোলাল দ্রবণ, মোলাল দ্রবণটা কি ভাই তাপমাত্রা নিরপেক্ষ, মানে তাপমাত্রার কোনো প্রভাব নাই, তাপমাত্রার প্রভাব মুক্ত, ঠিক আছে। ওকে, আর দেখো নিচে বলছে যে এই যে পিপিএমভি, ঠিক আছে, পিপিবি, এগুলো হলো কি ঘনমাত্রার সূক্ষ্মতম একক, ঘনমাত্রার সূক্ষ্মতম একক, ঠিক আছে। ওকে, তাহলে তোমাকে যদি বলে যে নিচের কোনটি ঘনমাত্রার সূক্ষ্মতম একক, তোমাকে দিল অপশনে মোলার দ্রবণ, নর্মাল দ্রবণ, শতকরা পরিমাণ, পার্টস পার মিলিয়ন, কী হবে অ্যান্সার হবে পার্টস পার মিলিয়ন বা পিপিএম। এটা কি সূক্ষ্মতম একক, পিপিএম মানে পার্টস পার মিলিয়ন, পিপিএমভি মানে কি পার্টস পার মিলিয়ন বাই ভলিউম, পিপিবি মানে কি পার্টস পার বিলিয়ন, ঠিক আছে। তুমি মনে রাখবা পিপিএম মানে 10⁶, আর পিপিবি মানে 10⁹, ঠিক আছে। পিপিএম মানে 10⁶, এবং পিপিএম মানে কি 10⁹, এই দুইটা কথা একটু মনে রাখবা, ঠিক আছে। ওকে, তারপরের পেজে আসো, দেখো এখন আমরা যেটা পড়বো সেটা হলো ভাইয়া যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই জিনিসটা আমি অনেকবার পড়াইছি, ঠিক আছে। তারপর আমি আরেকবার একটু রিকল করি, দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যত বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য মানে মনে রাখবা ভদ্র ছেলে, কি মনে রাখবা ভাইয়া, ভদ্র ছেলে, ঠিক আছে, ভদ্র ছেলের বৈশিষ্ট্য, ভদ্র ছেলে, ঠিক আছে, ভদ্র ছেলে। তো ভদ্র ছেলের বৈশিষ্ট্যগুলো একটু দেখি, দেখো কি বলছে যে দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রথমে বলছে এরা হলো বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, বিশুদ্ধ অবস্থায়, ভদ্র ছেলেরা বিশুদ্ধ হয় না, বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। তারপরে দেখো বলছে এরা বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প ও অক্সিজেন সহ বিক্রিয়া করে না, তার মানে কি অন্য কারোর সাথে গ্যাঞ্জাম করে না, ঠিক আছে। অন্য কারোর সাথে ভদ্র ছেলেরা অন্য কারোর সাথে কি করে না ভাইয়া, গ্যাঞ্জাম করে না, তাই না। আবার গ্যাঞ্জাম যেহেতু করে না তাহলে কি করবে না, ওরা অন্য কারো ক্ষতিও করে না, তাই না, অন্য কারো ক্ষতিও করবে না। সেজন্য বলছে দেখো যে রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় করে না, ঠিক আছে, ক্ষয় করে না, ঠিক আছে। ওকে, এগুলো বললাম। তারপর বলছে দেখো যে আবার তারপরে ভদ্র ছেলেটা কি হয়, সারা জীবন বাবা মায়ের কথা মতো চলে, কখনো বাবা মায়ের অবাধ্য হয় না, ঠিক আছে, হুট করে কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে, হুট করে কখনো চেঞ্জ হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস করতেছি, ক্লাস থেকে বেরো ফোন দিব। ওকে, তো যেটা বলতেছিলাম যে দেখো তাহলে ভদ্র ছেলেটা কি করে, হুট করে চেঞ্জ হয়ে যায় না, ঠিক আছে, সারা জীবন কি থাকে বাবা মায়ের কথা পর্যন্ত চলে। দেখো 4 নম্বরে বলছে যে এদের দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, ঠিক আছে। তাহলে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কীভাবে মনে রাখবো ভাইয়া, এরা হলো ভদ্র ছেলে, ঠিক আছে। ঠিক সেমভাবে সেকেন্ডারি পদার্থের বৈশিষ্ট্যগুলো কী হবে, তার উল্টো হবে। তো এটা কি পড়ায় দেওয়ার দরকার আছে, এটা পড়ায় দেওয়ার কোনো দরকার নাই। এবং এখন আমাদের উদাহরণগুলো লাগবে যে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তুমি মনে রাখবা যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানেই নামের ভেতরে সি থাকবে, কি থাকবে ভাইয়া, নামের ভেতরে সি থাকবে। দেখো আমি লিখে দিই, নামের ভেতর সি থাকবে, সি থাকবে। এবং তোমাকে মনে রাখা লাগবে সি কিন্তু কার্বন নয়,
ঠিক আছে, জায়গা নাই রে ভাই। তুমি শুধু মনে রাখবা যে এটা কিন্তু কার্বন নয়, ঠিক আছে, কার্বন নয়, জাস্ট সি থাকলে হবে। যেমন দেখো যেখানে বলছে সোডিয়াম কার্বনেট, এর ভিতরে সি আছে, এই যে সি। তারপরে দেখো বলছে যে অক্সালিক অ্যাসিড, দেখো তার ভিতরে সি আছে না, এই যে সি আছে। তারপরে দেখো বলছে যে পটাশিয়াম ডাইক্রোমেট, এটার ভিতরে কি আছে, সি আছে। কার্বন কিন্তু নাই, দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের ভিতরে কার্বন নাই, ঠিক আছে, কিন্তু ক্রোমিয়ামের সি আছে। মোট কথা আমি বলছি সি থাকা লাগবে, কার্বন না, কিন্তু সি থাকা লাগবে। এখানে সি আছে মানে এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তারপরে দেখো বলছে যে দেখো সোডিয়াম ইথেন ডাইওয়েট বা অক্সালেট যেটাকে আমরা বলি, ঠিক আছে, এখানেও কি আছে ভাই, এখানেও আছে সি। তার মানে কি সবগুলাই কি ভাই, সবগুলা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কিন্তু একটা মাত্র ব্যতিক্রম আছে, সেটা হলো ভাইয়া HCl। HCl এটা কি ভাইয়া ব্যতিক্রম, ব্যতিক্রম। এটার ভেতরে সি থাকার পরেও এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। দেখো তাহলে আমরা কি দেখলাম যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ভিতরে কি থাকবে না, সি থাকবে না। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে সি নাই, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের ভিতরে সি নাই, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে কি নাই, সি নাই, সোডিয়াম থায়োসাইডের ভিতরে কি নাই, সি নাই। শুধুমাত্র একটার ভিতরে সি আছে, সেটা কোনটা, এই যে হাইড্রোক্লোরিক, যেটা বললাম ব্যতিক্রম, ঠিক আছে, এটা কি ভাই, এটা হলো ব্যতিক্রম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখলেই চিনে ফেলতে পারবো, তাই না? ওকে, দেখো তারপরের পেজে চলে যাও। এখন আমরা দেখব মোলারিটিকে শতকরা ও পিপিএম এককে প্রকাশ। কি দেখো ভাইয়া, মোলারিটিকে শতকরা ও পিপিএম এককে প্রকাশ। এখন তুমি মোলারিটিকে পিপিএম এককে কীভাবে নিবা, এই টাইপের ম্যাথ আমরা অলরেডি করছি, তাই না? অলরেডি করছি কিন্তু এই টাইপের ম্যাথগুলো যে আছে, এই যে ম্যাথ, এই ম্যাথগুলো আমরা করছি কিন্তু এই ম্যাথগুলো আমরা গাণিতিক সমস্যা যখন সমাধান করছি তখন আমরা করছি। তো এখানে দেখো একটা কথা বলছে যে দেখো দেখো দ্রব্যের শতকরা হার, দ্রব্যের শতকরা হার এটা তিনভাবে প্রকাশ করা যায়। একটা হলো শতকরা ভর W/W, একটা হলো শতকরা আয়তন V/V, আর একটা হলো কি শতকরা ভর বা আয়তন মানে W/V, W/W, V/V এবং কি W/V, ঠিক আছে, এইগুলো একটু মনে রাখো, তাছাড়া কিছু লাগবে না। তারপরে যে এখানে দেখো পিপিএম, পিপিভি, তারপর পিপিবি বলছে। পিপিএম মানে কি, যেটাকে বললাম, পিপিএম মানে কি 10⁶ মনে রাখবা, আর পিপিবি মানে কি পার্টস পার বিলিয়ন 10⁹ মনে রাখবা, ঠিক আছে, এখানে আর কিছুই লাগবে না। তারপরে দেখো এখানে কয়েকটা কথা বলছে যে দেখো 0°C তাপমাত্রায় পানিতে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা কত? 0°C তাপমাত্রায় পানিতে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা হলো 14.6 ppm, ঠিক আছে। এখন আমি তাপমাত্রা বাড়ায় দিলাম, দেখো 35°C তাপমাত্রায় অক্সিজেনের দ্রাব্যতা কত হবে, 7.1 ppm, ঠিক আছে। এবং আমি যদি তাপমাত্রা এ পর্যন্ত দেওয়া আছে, দেখো তারপরে বলছে যে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের গড় পরিমাণ কত? আর্সেনিকের গড় পরিমাণ হলো 2.5 ppb, ঠিক আছে, পার্টস পার বিলিয়ন। কোনটা ppm কোনটা ppb এগুলো একটু মনে রাখা লাগবে, ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখবা। ওকে, তো দেখো এখানে একটা কথা বলছে যে বাণিজ্যিক রাবিং অ্যালকোহল, ঠিক আছে, এটা একটু দাগাও, যে বাণিজ্যিক রাবিং অ্যালকোহল বোতলে 70% V/V প্রতীক লেখা থাকে, মানে আয়তন বাই আয়তন, ঠিক আছে, এই প্রতীকটা লেখা থাকে। রাবিং অ্যালকোহল, বাণিজ্যিক রাবিং অ্যালকোহল, তোমাকে সরাসরি প্রশ্ন করবে বাণিজ্যিক রাবিং অ্যালকোহল জিনিসটা কি ভাই? ওই যে আমরা হেক্সোসল ইউজ করছি না, হেক্সোসল তো চেনো তোমরা, তাই না? ওই তোমার ইনজেকশন দেওয়ার আগে যেটা দিয়ে মনে করো যে কি করা হয়, পরিষ্কার করে নেওয়া হয় জায়গাটা, ঠিক আছে, ওইটা আসলে হেক্সোসল। নীল কালার একটা সাদা বোতলে থাকে, ঠিক আছে, একটা সাদা মানে বোতল না তো, ছোট কি বলে, ছোট একটা কইটার ভিতরে থাকে নীল কালার। ওই করোনার টাইমে হয়তো তোমরা ইউজ করছো, দেখছো মনে হয় মেবি, ঠিক আছে, দেখার কথা সবারই, ঠিক আছে। ওটা হলো কি ভাই, হেক্সোসল, ঠিক আছে, ওইটা হেক্সোসল, ওইটাই আসলে কি রাবিং অ্যালকোহল, ঠিক আছে, ওইখানে 70% V/V লেখা থাকে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে কতগুলো কথা বলছে, এগুলো একটু মনে রাখা লাগবে আমাদের। যেমন বলছে দেখো যে গ্রাম এলাকার, ঠিক আছে, হয়ে গেল, দেখো গ্রাম এলাকার পরিষ্কার বায়ুতে কার্বন মনোক্সাইডের পরিমাণ কত? গ্রাম তার মানে কি পরিষ্কার এলাকা, তার মানে কি কার্বন মনোক্সাইডের পরিমাণ কম থাকবে। দেখো কত, যে গ্রাম এলাকার বায়ুতে কার্বন মনোক্সাইড গ্যাসের পরিমাণ 0.05 ppmv, ঠিক আছে, কত ভাইয়া? 0.05 ppmv। তাহলে শহরে কি হয়, বেশি হবে না? এ দেখো বলছে যে শহর অঞ্চলে কত, 50 ppmv, দেখছো, গ্রামে 0.05 আর শহরে কত, 50। তো মান দুটা কিন্তু মনে রাখা লাগবে, মান দুটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তারপরে দেখো
1-2 পেজ পরে আসো, দেখো ব্যবহারিক একটা অংশ আছে, ঠিক আছে, ব্যবহারিক একটা অংশ আছে। আচ্ছা তার আগে দেখো মেবি, আচ্ছা দেখি, সে একটু ওয়েট করো। ওকে, যেটা বলতেছিলাম দেখো, যেখানে যে একটা ছক আছে না, জেনে নাও, জেনে নেওয়ার ভিতরে প্রথম 2টা লাইন আছে, 2টা লাইন একটু মনে রাখো, যে মোলারিটি হলো প্রতি লিটার দ্রবণে থাকা দ্রবের মোল সংখ্যা, কি সংখ্যা ভাইয়া, মোল সংখ্যা। আর পিপিএম হলো প্রতি লিটার দ্রবণে থাকা দ্রবের মিলিগ্রাম সংখ্যা, ঠিক আছে, মিলিগ্রাম। তাহলে মোলারিটি হলো মোল সংখ্যা, দেখো নামের ভিতরে মোল কথা আছে মানে কি, মোল সংখ্যা, আর পিপিএম মানে কি, মিলিগ্রাম সংখ্যা, ঠিক আছে। এই 2টা কথা একটু মনে রাখো। তাছাড়া এখানে তেমন কিছু লাগবে না, যে পিপিএম মানে কি 10⁶, ঠিক আছে, মানে 10 লক্ষের অংশ আর কি, এই তো। এই যেটা একটু মনে রাখো, যে 25% ভরের সালফিউরিক অ্যাসিডের মোলারিটি কত, এটা ডিরেক্ট মুখস্থ রাখবা, ঠিক আছে। বের করা যায়, অত বের করার টাইম টুইম নাই, জাস্ট মুখস্থ রাখবা, ঠিক আছে, কারণ বের করতে গেলে টাইম লাগবে, টাইম খাওয়া যাবে না। তারপরে দেখো এই যে এখানে একটা বললাম যে ব্যবহারিক আছে, প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে। প্র্যাকটিক্যালের এখানে জাস্ট একটা লাইন মনে রাখবা, একটা লাইন মনে রাখবা, সেটা হলো দেখো যেখানে বলছে যে বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিড ঘনমাত্রা কত, বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা থাকে দেখো 8 মোল থেকে 12 মোল, এটা একটু মনে রাখো, ঠিক আছে, 8 থেকে 12 মোল। তারপরে দেখবা যে আরেকটা ব্যবহারিক আছে, ঠিক আছে, ওইখানে দেখবা যে সালফিউরিক অ্যাসিডের কথা বলছে, দেখো এখানে বলছে দেখো সালফিউরিক অ্যাসিডের কথা, মনে রাখবা বাণিজ্যিক সালফিউরিক অ্যাসিডের দেখো ঘনমাত্রা থাকে কত, 18 মোল, এটা একটু মনে রেখো, ঠিক আছে। এই 2টা কথাই লাগবে এখানে, আর কিছু লাগবে না। তারপরে এখন আমরা আসবো অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু। কি বলবো ভাইয়া, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু, ঠিক আছে, 3.8, টপিক নাম্বার 3.8। তো এখানে দেখো যেখানে বিভিন্ন কথা বলছে, যে সবল অ্যাসিড, হ্যাঁ সায়েম চৌধুরী তোমার নাম বলছি। ওকে, দেখো যেটা বলতেছিলাম যে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, ঠিক আছে, প্রশমন বিন্দু, ঠিক আছে। এখানে আমরা দেখা একটা কথা বলছে যে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া 4 শ্রেণীতে আলোচনা করা হয়। কয় শ্রেণীতে ভাইয়া, 4 শ্রেণীতে আলোচনা করা হয়। শ্রেণীগুলো কি, একটা হলো সবল অ্যাসিড সবল ক্ষার, মানে অ্যাসিডও সবল ক্ষারও সবল। তারপরে একটা বলছে দেখো দুর্বল অ্যাসিড সবল ক্ষার, মানে অ্যাসিড দুর্বল ক্ষার সবল। তারপর বলছে কি সবল অ্যাসিড দুর্বল ক্ষার, একটা হলো কি দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, মানে অ্যাসিডও দুর্বল ক্ষারও দুর্বল, ঠিক আছে। তো এখন আমাদের এইটা নিয়ে বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, এখানে মনে করো যে প্রশমন বিন্দু, তারপরে মনে করো যে পিএইচ পরিসর, তারপরে মনে করো যে নির্দেশক, এগুলো আমাদের একটু পড়া লাগবে, ঠিক আছে। যেমন দেখো প্রথমে আমরা পড়বো যেটা, সেটা হলো ভাইয়া যে সবল অ্যাসিড এবং সবল ক্ষার। কি পড়বো ভাইয়া, সবল অ্যাসিড এবং সবল ক্ষার, ঠিক আছে। দেখো অ্যাসিডও সবল ক্ষারও সবল, তার মানে পিএইচ কি হবে, একটা নিউট্রাল অবস্থা থাকবে না। পিএইচ নিউট্রাল অবস্থা মানে কত, পিএইচ 7 না। দেখো যে প্রশমন বিন্দু 7 দেওয়া আছে, কত দেওয়া আছে ভাইয়া, 7 দেওয়া আছে। এবং দেখো পিএইচ পরিসর কত দিছে, পিএইচ পরিসর দিছে 4 থেকে 10, কত দিছে 4 থেকে 10। এটা কি এমন রাখা, এই যে 7 আছে, সাথে সাথে 10 যোগ করবা, এবং সরি সাথে সাথে 3 যোগ করবা, আর সাথে সাথে আবার 3 মাইনাস করবা, সাথে সাথে 3 মাইনাস করলে পাবা 4, আর সাথে সাথে 3 যোগ করলে কত পাবা, 10 পাবা, ঠিক আছে। তাহলে এটা হলো পিএইচ পরিসর। আর এখানে নির্দেশক হিসাবে যদি বলে যে সবল ক্ষার এবং সবল অ্যাসিডের ক্ষেত্রে কোন নির্দেশক ব্যবহার করা হয়, সেটা হবে যে কোনো নির্দেশক, যেহেতু দুইটাই সবল, এজন্য এটা এখানে কি হবে ভাইয়া, যে কোনো নির্দেশক ব্যবহার করা যাবে, ঠিক আছে। তারপরে আমরা আসি দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার, তার মানে এখানে কি সবল কোনটা, সবল হলো ক্ষার, তাই না। তার মানে কি আমাদের পিএইচটা কি হবে, ক্ষারীয় হবে, মানে 7-এর উপরে হবে, তাই তো হবে। এখন দেখো এখানে বলছে যে প্রশমন বিন্দুর পিএইচ কত, 8.8,
দেখো এই যেখানে বলছে যে প্রশমন বিন্দুর পিএইচ কত 8.8, কারণ কি যে বললাম এখানে দুর্বল অ্যাসিড সবল ক্ষার, যেহেতু ক্ষারটা সবল তার জন্য পিএইচটাও কি, পিএইচটা হলো ক্ষারের দিকে গেছে। ঠিক আছে, পিএইচের পরিসরটা কত দিচ্ছে দেখো যে 8 থেকে 10, পিএইচ পরিসর কত দিচ্ছে ভাইয়া 8 থেকে 10, এবং এখানে নির্দেশক হিসেবে ব্যবহার করা হয় কি দেখো ফেনলফথেলিন এবং থাইমল ব্লু ক্ষার। ঠিক আছে, যেহেতু এটা কি ক্ষারীয় মাধ্যমের জন্য কি থাইমল ব্লু ক্ষার, থাইমল ব্লু অম্ল কিন্তু আছে, অম্ল না, ক্ষার কথাটা মনে রাখবা, যেহেতু এখানে ক্ষারটা কি আছে তীব্র আছে, এর জন্য কি এখানে থাইমল ব্লু ক্ষার ব্যবহার করা হয়, আর কোনটা ফেনলফথেলিন ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। তারপরে এখন আমরা পড়বো দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, কি করবো ভাইয়া, সরি সবল অ্যাসিড দুর্বল ক্ষার, সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষার। তার মানে এখানে যেহেতু অ্যাসিডটা সবল, তার মানে কি হবে এখানে প্রশমন বিন্দুটা হবে অ্যাসিডিক, মানে 7-এর নিচে হবে। দেখি তো 7-এর নিচে না, দেখো এখানে বলছে যে প্রশমন বিন্দু হয় 5.27, কত হয় ভাইয়া 5.27, তার মানে কি অম্লীয় পিএইচ, বুঝতে পারছো কিনা। তারপর দেখো পিএইচ পরিসরটা জানা লাগবে কত 4 থেকে 7, 4 থেকে 7। ঠিক আছে, এবং দেখো এখানে নির্দেশক হিসেবে ব্যবহার করা হয় কি মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড এখানে নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়। তারপরে এখন আমরা দেখব দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার। ঠিক আছে, আমরা সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে কি দেখছিলাম যে সব ধরনের নির্দেশক কার্যকর হয়। তাহলে তোমরা এখন নিশ্চয়ই একটু আন্দাজ করতে পারতাছো যে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের ক্ষেত্রে কি হবে। তাহলে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার যেহেতু দুইটা দুর্বল, তার মানে এখানে কোনো নির্দেশক কার্যকর হবে না। দেখো বলছে যে কোনো নির্দেশক কার্যকর হবে না। ঠিক আছে, সবল থাকলে সব কিছুই কার্যকর, আর দুর্বল থাকলে কি কোনোটাই কার্যকর হয় না। তবে এখানে বলছে দেখো যে এখানে পিএইচেরও তেমন পরিবর্তন ঘটে না। ঠিক আছে, যে পিএইচেরও কি হয় না, তেমন পরিবর্তন ঘটে না। তারপরে বর্ণের পরিবর্তন ঠিক মতো পাওয়া যায় না। ঠিক আছে, তারপর বলছে দেখো দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারকের প্রশমন বিক্রিয়া কখনো সাম্যাবস্থার ডানে ঘটে না, এটা একটু মনে রেখো, সাম্যাবস্থার ডানে ঘটে না। ঠিক আছে, ওকে, এখানে এটুকুই লাগবে। তো আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদের, তাই না। তারপরে এখন আমরা দেখবো জারণ বিজারণ, কি দেখবো ভাইয়া, জারণ বিজারণ দেখবো, জারণ বিজারণ দেখবো। তো দেখো এখানে জারণের সংজ্ঞা দিছে, আমরা কি জানি জারণ মানেই ছাড়ন। ঠিক আছে, তার মানে কি যারা ইলেকট্রন ত্যাগ করবে তাদের কি হবে, ঠিক আছে জারণ বলবে। ঠিক আছে, জারণ বিক্রিয়া বলবে, মানে যে যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে, ইলেকট্রনের বর্জন ঘটে, তাকে আমরা কি বলি জারণ বিক্রিয়া বলি, তাই না। ঠিক সেমভাবে দেখো নিচে বলছে বিজারণ বিক্রিয়া, তার মানে কি যেখানে ইলেকট্রন গ্রহণ করে সেখানে কি ঘটে বিজারণ বিক্রিয়া ঘটে। ঠিক আছে, তো এই সংজ্ঞাগুলো একটু মনে রেখো, গেলা ক্লাস 7-8-এর সংজ্ঞা। ঠিক আছে, আর যেগুলো মনে করো যেসব যেই বিক্রিয়া মনে করো জারণ মানে জারণও ঘটে বিজারণও ঘটে, মানে ইলেকট্রন কেউ দান করলো এবং আরেকজন কি করলো ইলেকট্রন গ্রহণ করলো, মানে ইলেকট্রন আদান প্রদান ঘটলো, সেটা আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ভাইয়া রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, রেডক্স মানে জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, রেডক্স মানে জারণ বিজারণ, যেহেতু আদানও ঘটতে আছে প্রদানও ঘটতে, তার মানে কি জারণ বিজারণ দুইটাই ঘটতে আছে, তাই না। ওকে, এখন আমরা দেখবো যে জারক পদার্থ এবং বিজারক পদার্থ, কি দেখবো ভাইয়া জারক পদার্থ বিজারক পদার্থ। দেখো কতবার মেডিকেল আসছে, আমার এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখা লাগবে। তো আমরা কি করব শুধুমাত্র বিজারক পদার্থগুলো মনে রাখবো। ঠিক আছে, তাহলে বিজারক পদার্থ বাদে যা থাকবে সবগুলো কি হবে জারক পদার্থ হবে। তো দেখো এখানে বলছে গ্যাসীয় বিজারক পদার্থ, তরল বিজারক পদার্থ এবং কঠিন বিজারক পদার্থ, তিনটা আমাকে ভাগ করছে। তো আমাদের কি করা লাগবে, তিনটা একটু জানা লাগবে। জানার জন্য আমি সুন্দর করে তিনটা ছন্দ লিখে দিব, একটু মনে রাখবা। তো দেখো প্রথমে গ্যাসীয় বিজারক পদার্থ, গ্যাসীয় বিজারক পদার্থ মনে রাখার জন্য তুমি মনে রাখবা হাই হাই সালফার কই, কি মনে রাখবো ভাইয়া, দেখো আমি লিখে দেই হাই হাই সালফার কই, হাই হাই সালফার কই। হাই মানে হাইড্রোজেন, হাই মানে হাইড্রোজেন সালফাইড, এবং কি সালফার মানে সালফার ডাইঅক্সাইড, কই মানে কি কার্বন মনোঅক্সাইড। ঠিক আছে, হাই হাই সালফার কই গেল। তারপরে এখন আমরা দেখব যে তরল বিজারক পদার্থ, কি দেখবো ভাইয়া তরল বিজারক পদার্থ, এটা গেল গ্যাসীয়। ঠিক আছে, এখন আমরা দেখবো কি তরল, তরলেরটা আমি এখানে লিখে দেই। দেখো তরলের জন্য মনে রাখবা হাড্ডি হাড্ডি সানা, কি মনে রাখবো ভাইয়া হাড্ডি হাড্ডি সানা, হাড্ডি হাড্ডি সানা, এই কথাটা মনে রাখবা। ঠিক আছে, তো হাড্ডি হাড্ডি সানাতে কি দেখো হাড্ডি দিয়ে মনে রাখবা হাইড্রোব্রোমিক অ্যাসিড, আবার আর একটা হাড্ডি দিয়ে মনে রাখবা হাইড্রোইক অ্যাসিড। ঠিক আছে, আর সানার সা দিয়ে মনে রাখবা সালফিউরাস অ্যাসিড, এবং না দিয়ে মনে রাখবা নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে, এটা কিন্তু সালফিউরাস মনে রাখা লাগবে, ভুল হয় না যেন, সালফিউরাস সালফিউরিক না কিন্তু, সালফিউরিক হলে কিন্তু H2 যদি SO4 হয়ে যেত তাহলে সালফিউরিক অ্যাসিড হয়ে যেত, সালফিউরিক অ্যাসিড কিন্তু
জারক পদার্থ, আর সালফিউরাস অ্যাসিড কি বিজারক পদার্থ, ঠিক আছে। আর একটা কি ভাই নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে। এটা গেল কি ভাইয়া তরল বিজারক, তরল বিজারক। এখন আমরা কি দেখবো ভাইয়া কঠিন বিজারক, কঠিন বিজারক মনে রাখবা ফেরাস কাকার স্টার নাম সোডা মেরে আঁকছি, কি মনে রাখবো ভাইয়া ফেরাস কাকার স্টার নাম সোডা মেরে আঁকছি, সোডা মেরে আঁকছি, ঠিক আছে। ফেরাস কাকার স্টার নাম সোডা মেরে আঁকছি, এটা একটু মনে রাখবা, এটা হলো সোডা, ঠিক আছে সোডা। তাহলে ফেরাস, ফেরাস মানে কি দেখো এখানে বলছে যে ফেরাস লবণ, ঠিক আছে। কাকা মানে কার্বন, কাকা মানে কি কার্বন, ফেরাস লবণ কার্বন। তারপরে দেখো কি আছে স্টারনাম মানে কি, স্টারনাম মানে স্ট্যানাস ক্লোরাইড, স্টারনাম মানে স্ট্যানাস ক্লোরাইড, ঠিক আছে। তারপর দেখো বলছে সোডা মানে কি, সোডা মানে সোডিয়াম থায়োসালফেট, ঠিক আছে। মেরে মানে কি, মেরে মানে মার্কিউরাস ক্লোরাইড। আকসি মানে অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে আমরা ফেরাস কাকার স্টারনাম সোডা মেরে আঁকছি, এটাতে কি দেখলাম কঠিন জারক পদার্থ। তাহলে গ্যাসীয় জারক, তরল জারক, সরি বিজারক, গ্যাসীয় বিজারক, তরল বিজারক এবং কঠিন বিজারক আমরা দেখলাম। বাদ বাকি যা আছে পৃথিবীতে সব কি, সব হলো জারক পদার্থ, তাই না। সব কি, সব হলো জারক পদার্থ। ওকে, আর এখানে আরও একটা জিনিস লিখে দেয়, সেটা হলো ভাইয়া যে কিছু কিছু পদার্থ আছে জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে, ঠিক আছে। জারক প্লাস বিজারক উভয় রূপে ক্রিয়া করে, এটা একটু আমি লিখে দিই, দাঁড়াও দেখো জারক প্লাস বিজারক উভয়, ঠিক আছে, উভয় রূপে ক্রিয়া করে, এটা মনে রাখবা। ও সাথী ফের হারালে, কি মনে রাখবা ও সাথী ফের হারালে, ঠিক আছে, ফের হারালে। ও তে মনে রাখবা ওজন, সাথীতে মনে রাখবা সালফার ডাইঅক্সাইড, ফের দিয়ে মনে রাখবা ফেরাস, ফেরাস আয়ন বা ফেরাস আয়ন দিয়ে যে কোনো যৌগ, ঠিক আছে। ফেরাস আয়ন দিয়ে যে কোনো যৌগ, যেমন মনে করো যে এফইও বলতে পারি আমি, ঠিক আছে, ফেরাস অক্সাইড। তারপরে হারালে দিয়ে মনে রাখবা হাইড্রোজেন পারঅক্সাইড। এগুলো কি, এগুলো সব হলো জারক এবং বিজারক উভয় রূপে ক্রিয়া করে, ঠিক আছে। আর বাদ বিজারক কোনগুলো সেগুলো বলে দিলাম। তাহলে বাদ বাকি যা থাকবে সব কি, সব হবে জারক পদার্থ, তাই না। ওকে, তারপরে দেখা এখন আমরা আসবো জারণ সংখ্যা। কি পড়ো ভাইয়া জারণ সংখ্যা, ঠিক আছে। জারণ সংখ্যা কি, বিক্রিয়াকালে যতগুলো ইলেকট্রন কি করে দান করে বা গ্রহণ করে সেটাই কি তার জারণ সংখ্যা, আলটিমেটলি যদি বলতে যাই, ঠিক আছে। তো দেখো জারণ সংখ্যার কতগুলো নিয়ম আছে। প্রথমে 1 নম্বর নিয়মে কি বলছে দেখো, যে মৌলিক অবস্থায় কোনো পরমাণুর জারণ সংখ্যা 0, মৌলিক অবস্থায় কোনো পরমাণু জারণ সংখ্যা কত 0 মনে রাখা লাগবে। মানে দেখো সোডিয়াম, অক্সিজেন, ক্লোরিন, ঠিক আছে, এগুলো কি সব মৌলিক পদার্থ না। মৌলিক পদার্থ মানে কি, এখানে শুধু সোডিয়ামই আছে, অক্সিজেন আছে, ক্লোরিন আছে, অন্য কোনো পদার্থ নাই। এসব পদার্থের জারণ সংখ্যা কত হবে 0 হবে, ঠিক আছে। তারপরে বলে এক পরমাণু বিশিষ্ট আয়ন, এক পরমাণু বিশিষ্ট আয়ন মানে কি, পরমাণু থাকবে একটা এবং আয়ন থাকবে মানে চার্জ থাকবে। এই যে চার্জটা যে থাকবে, চার্জের মানই হলো কি জারণ সংখ্যা। যেমন আমরা যদি দেখি সোডিয়াম প্লাস, এখানে সোডিয়াম একটা আছে তার মানে একক পরমাণু, এখানে চিহ্ন আছে কি প্লাস, প্লাস চিহ্ন আছে, প্লাস মানে কি +1, তার মানে কি এটা জারণ সংখ্যা কত +1। ক্লোরিন মাইনাস, ক্লোরিন কয়টা আছে একটা আছে তার মানে একক পরমাণু। ওপরে কি আছে চার্জ চিহ্ন আছে, চার্জ চিহ্ন কি আছে মাইনাস মানে কি -1, দেখো অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কত -1। ম্যাগনেসিয়াম 2 প্লাসে কত +2, ঠিক আছে। এটাও তোমরা বুঝতে পারছো। এখানে কতগুলো আছে রিডিং দিবা সেম জিনিস। এখানে বলছে দেখো যে গ্রুপ 1 এর বেলায়, গ্রুপ 1 এর বেলায় জারণ সংখ্যা কত +1, গ্রুপ 2 এর বেলায় জারণ সংখ্যা +2, গ্রুপ 3 এর বেলায় জারণ সংখ্যা +3, ঠিক আছে। তারপরে ধাতব যৌগ, হাইড্রোজেনের ধাতব যৌগ, হাইড্রোজেন অধাতব যৌগ, ঠিক আছে, কোনটাতে কি এগুলো একটু, এগুলো কিন্তু 9 10 এর পড়া, এখনকার পড়া না, 9 10 এ পড়ে এগুলো, এগুলো তোমাদের জানা কথা, ঠিক আছে। ধাতব যৌগ, ধাতব যৌগে বলছে যে হাইড্রোজেনের ধাতব যৌগ, ঠিক আছে। হাইড্রোজেনের সাথে যদি ধাতু বসায়, সোডিয়াম একটা ধাতু, তার সাথে হাইড্রোজেনিয়াম, সোডিয়াম হাইড্রাইড, ঠিক আছে। এখানে কি, এখানে দেখবা হাইড্রোজেনের জারণ সংখ্যা কত -1, কারণ তুমি এমনি বের করতে পারো সোডিয়াম প্লাস না, সোডিয়াম +1, তার মানে কি হাইড্রোজেন কি হবে অবশ্যই -1 হবে, কারণ কি এই দুইটা জারণ সংখ্যা যোগ করে কত হবে 0 হবে। তাহলে সোডিয়াম যদি +1 হয় তাহলে হাইড্রোজেনের কত হলে 0 হবে -1 হলে, তার মানে কি হাইড্রোজেন হলো -1। তারপরে দেখো অধাতুর হাইড্রাইড, অধাতু যদি আমি দেখো যদি অধাতুর হাইড্রাইড নেই, যেমন ধরো অধাতু যদি ক্লোরিন, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড HCl, হাইড্রোজেন ক্লোরাইড,
ঠিক আছে, ক্লোরিন তো অধাতু, ঠিক আছে গ্যাস, তাহলে ক্লোরিন আমরা কি জানি Cl মাইনাস না, তাহলে ক্লোরিন যদি মাইনাস হয় তাহলে হাইড্রোজেন কত হলে জিরো হবে, +1 হলে জিরো হবে, তার মানে কি হাইড্রোজেনের জারণ সংখ্যা কত +1, তো এগুলো তোমরা জানো, ঠিক আছে, সুপার অক্সাইড পার অক্সাইড এগুলো একটু মনে রাখো, ঠিক আছে, এগুলো তোমরা অলরেডি জানো ক্লাস 9-10 পরে এগুলা। তারপরে এখন দেখো বিভিন্ন জারণ সংখ্যার মান দেওয়া আছে, বিভিন্ন যৌগের জারণ সংখ্যার মান নির্ণয়, ঠিক আছে, বিভিন্ন যৌগের জারণ সংখ্যার মান নির্ণয়। এখন ভাইয়া তোমাদের যদি কারো পার্সোনালি প্রবলেম থাকে, ঠিক আছে, যে অনেকে বলবে ভাই আমি জারণ সংখ্যা এই যে এখানে যে দেখাই দিলেন এগুলো আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, ঠিক আছে, আমি 9-10 পড়ি নাই, ফাঁকি মারছি, আমি এটা কিছুই পারি না, ঠিক আছে, অনেকে নাও পারতে পারে, সমস্যা নাই, ঠিক আছে, আবার অনেকে বলবে ভাই আমি জারণ সংখ্যা বের করতে পারি না, ঠিক আছে, যদি এটা বলা এখন উচিত না, অ্যাডমিশন লেভেলে এসে তুমি যদি বলো যে ভাই আমি জারণ সংখ্যা নির্ণয় করতে পারি না, এটা অন্যায়, ঠিক আছে, তোমার কঠিন শাস্তি হওয়া দরকার, ঠিক আছে, কিন্তু তারপরেও যদি কারো সমস্যা থাকে সেটা তো লুকানোর কিছু নাই, সেটা কি করতে হবে, প্রকাশ করতে হবে, হ্যাঁ আমি পারি না, আমাকে বুঝাই দেন। তো যারা পারো না আমি ক্লাসে বুঝাবো না, আমার এই জারণ সংখ্যার উপর স্পেশাল একটা ক্লাস আছে, ঠিক আছে, যদি সেই ক্লাসটা সম্ভবত আমি এসএসসির জন্য করাইছিলাম, সেখানে আমি ডিটেলসে পড়াইছিলাম, ঠিক আছে, জারণ সংখ্যা কীভাবে বের করা লাগে, তারপরে এই যে কোনটা ধাতব হাইড্রক্সাইডের জারণ সংখ্যা কত হবে, অধাতুর কত, সুপার অক্সাইড সাব অক্সাইড পার অক্সাইড কোনটা কি কি হবে সব আমি ডিটেলসে পড়াইছি, তো তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে, ঠিক আছে, তাছাড়া তুমি নর্মাল নিয়মে এগুলো বের করবা। আর একটা কথা বলি, এখানে অনেকগুলা যোগের জারণ সংখ্যা বের করতে বলছে, দেখবা যে বের করছে ওরা, ঠিক আছে, দেখবা তুমি নিজে নিজে সবগুলা ট্রাই করবা, সবগুলাই ট্রাই করবা, ট্রাই করে দেখবা যেগুলা মিলছে সেগুলা তো মিলছেই, তুমি মিলাইতে পারছো, আর যেগুলা দেখবা তুমি হিসাব করছো একটা কিন্তু বের হয়েছে আর একটা, ঠিক আছে, তুমি হিসাব করছো একটা কিন্তু বের হয়েছে আর একটা, তাহলে তুমি বুঝবা ওইটা হলো ব্যতিক্রম, কি ভাইয়া ওইটা হলো ব্যতিক্রম, এবং এখানে বেশ কয়েকটা ব্যতিক্রম আছে যেগুলা কি সাধারণ নিয়মে জারণ সংখ্যা বের করা যায় না, এবং যেগুলা ব্যতিক্রম আছে ওইগুলো তুমি একসাথে নোট করবা, ঠিক আছে, নোট করে সুন্দর করে মুখস্থ করবা, কারণ ব্যতিক্রম তো মুখস্থ করা ছাড়া উপায় নাই, ব্যতিক্রম বের করার কোনো টেকনিক নাই, ব্যতিক্রম সবসময় কি করা লাগে, মুখস্থ করা লাগে, ঠিক আছে, তো তুমি এগুলা কিন্তু সব মুখস্থ করবা যেগুলো ব্যতিক্রম, আর তাছাড়া যেগুলো মিলবে সেগুলো তো তুমি নিজে বের করতে পারবা, তাই না, সংখ্যা পাবা, ঠিক আছে, এগুলো একটু বের করবা, এই যে এখানে দেখো অনেকগুলো বের করতে বলছে, এগুলো একটু সুন্দর করে বের করবা, বের করে মিলাইবা, ঠিক আছে। এখানে সবগুলাই দেখবা, ঠিক আছে, সবগুলাই দেখবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে, তারপরে একটা দেখবা যে পার অক্সোসালফিউরিক অ্যাসিড আছে, ঠিক আছে, ওইটা সম্ভবত একটু ব্যতিক্রম, ওইটার মনে করো যে সালফারের জারণ সংখ্যা কত এখানে, ওইখানে মানে 6 + 6, এই টাইপের কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে, আমি দাগায় দিলে প্লপান ডাইরেক্ট মুখস্থ করতো, ওইটা চাইতে ইফেক্টিভ হবে কোনটা, ওইটা চাইতে ইফেক্টিভ হবে তুমি নিজে নিজে বের করবা কোনটা কোনটা ব্যতিক্রম, ঠিক আছে, যেগুলো ব্যতিক্রম সেগুলো নিজে নিজে বের করবা, ট্রাই করে করে তোমার বেশি মনে থাকবে, ঠিক আছে, এই যে দেখো, আর যদি কেউ নাও পারে এখান থেকেও দেখতে পারে যেখানে বলে দিচ্ছে কীভাবে বের করা লাগে, ঠিক আছে, এগুলো পারার কথা ভাই, ঠিক আছে, এই বয়সে এসে পারার কথা, জারণ সংখ্যা বের করা এটা পারার কথা, এটা না পারার কিছু নাই, ঠিক আছে, ওকে। তারপরের পেজ আসো, এখানে দেখো, দেখো এখানে বিজারক এবং জারক দুইটা কথা বলছে, ঠিক আছে, বিজারক কি জারক কি, ঠিক আছে, কোনটা ইলেকট্রন ত্যাগ করে, কোনটা জারণ ঘটে, কোনটা বিজারণ ঘটায়, এগুলা কথাবার্তা বলছে, তো এটা বোঝার জন্য দেখো আমি একটু মনোযোগ দাও আমার কথাগুলাতে, আমি কি কি বলি না বলি, তো এটার জন্য তুমি একটা কথা মনে রাখবা, সেটা হলো যে দেখো আমি এখানে লিখে দিই, ঠিক আছে, তুমি মনে রাখবা জাগ্রত বিজ্ঞান, এগুলো তোমরা জানো অলরেডি, তারপরেও আমি একটু রিকল করি, তাই না, জাগ্রত বিজ্ঞান, জাগ্রত জারণ মানেই ছারণ, ঠিক আছে, আর এই যে বিজারক, বিজারকের এখানে বিবি কথা লিখানো, বিবি, ঠিক আছে, বিবি কথাটা লিখে রাখো, বিবি, বিজারকের এখানে লিখে রাখো বিবি, ঠিক আছে, বতে বিজারক বতে বিবি, ওকে। এখন আমি বুঝাই দিই, দেখো জাগ্রত বিদ্যান মানে কি, যা মানে হলো জারক, যা মানে কি ভাইয়া, যা মানে হলো জারক, জারক, আর গ্রহ মানে কি, গ্রহ মানে হলো গ্রহণ, গ্রহণ, মানে হলো বিজারক, দান মানে হলো দান, তাহলে জারক কি করে, ইলেকট্রন গ্রহণ করে,
জারক কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। দেখো এখানে জারকের বৈশিষ্ট্য বলছে, দেখো 2 নম্বরে বলছে এক বা একাধিক ইলেকট্রন লাভ করে। লাভ করা মানে কি, গ্রহণ করা। তাহলে আমরা কি এটা দিয়ে মনে রাখবো যে জারক মানে কি ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, তারপরে দেখো এখানে আমি বললাম কি, তাহলে মনে রাখবা জারক কি করছে, ইলেকট্রন কিন্তু গ্রহণ করছে। কি করছে ভাইয়া, গ্রহণ করছে, গ্রহণ। ঠিক আছে, গ্রহণ করছে, এটা মনে রাখা লাগবে, যেটা পড়লাম মাত্র, ইলেকট্রন গ্রহণ করছে। তারপরে দেখো এখানে বলছি জারণ মানে হলো ছাড়ন। তাহলে যার জারণ ঘটবে সে কি করবে, ইলেকট্রন ছেড়ে দিবে। ঠিক আছে, তাহলে যার জারণ ঘটবে সে যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে যার বিজারণ ঘটবে সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে না, গ্রহণ করবে। তাহলে যেহেতু জারক ইলেকট্রন গ্রহণ করছে, জারকের কি ঘটবে, জারকের বিজারণ ঘটবে। এই যেখানে বলছে দেখো যে নিজের কি ঘটে, বিজারণ ঘটে। আর মনে রাখবা নিজের যদি বিজারণ ঘটে আর একজনের জারণ ঘটায়। কি ঘটায়, আর একজনের, এই যে দেখো জারণ ঘটায়। আর নিজের যদি জারণ ঘটতো আর একজনে কি ঘটাইতো, বিজারণ ঘটাইতো। ঠিক আছে, তাহলে তিনটা কিন্তু আমরা বুঝে গেলাম। এখানে কি জাস্ট তিনটার উল্টা, তুমি একইভাবে হিসাব করলে দেখবা এই যে জাগ্রত বিদ্যান, তার মানে কি বিজারক ইলেকট্রন দান করবে। দেখো বলছে এক বা একাধিক ইলেকট্রন কি করে, হারায়। হারায় মানে কি, দান করে দেয়। ঠিক আছে, তাহলে বিজারক কি করবে, ইলেকট্রন দান করে দিবে। তারপর কি বললাম, যে জারণ মানে ছাড়ন। ঠিক আছে, জারণ মানে ছাড়ন, তার মানে কি যে ইলেকট্রন ছাড়বে তার কি হবে, জারণ ঘটবে। তাহলে বিজারক কি করছে, ইলেকট্রন হারাইস মানে ছেড়ে দিস, আর কি ঘটবে, জারণ ঘটবে। দেখো নিজে বলছে যে নিজের কি ঘটে, নিজের জারণ ঘটে। আর নিজের যদি জারণ ঘটে আরেকজনের কি ঘটাবে, বিজারণ ঘটাবে, যে বলছে আরেকজনের বিজারণ ঘটায়। ঠিক আছে, আর দেখো এই যে 4 নম্বর অপশনে বলছিলাম যে বিবি কথাটা মনে রাখবা, বিজারকে বিবি। বিবি মানে মনে রাখবা বিজারকে, বিজারকে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বৃদ্ধি পায়। বিজারকে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, বতে বিজারণ বতে বৃদ্ধি। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলছে যে বিজারকে কি হয়, অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়, আর জারকে কি হয়, অক্সিডেশন নাম্বার হ্রাস পায়। ঠিক আছে, তাহলে কি এটা এখানে তোমাকে সত্য মিথ্যা প্রশ্ন দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এখান থেকে সত্য মিথ্যা প্রশ্ন দিতে পারে। তাহলে আশা করি আমরা শুধুমাত্র কি এই দুইটা কথা মনে রাখলে আমাদের কি হয়ে যাবে, দুইটা কথা মনে রাখলে এবং এই বিবি কথাটা মনে রাখলে কি আমাদের যাই প্রশ্ন করুক আমরা অ্যান্সার করতে পারবো। ক্লিয়ার কিনা একটু বলো। এই যে সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয়, এটা বইলা দিচ্ছে না ওই যে ছন্দের ভেতরে। ঠিক আছে, ও সাথী ফের হারালে, ও সাথী, এই সাথীটা কি মনে রাখতে বলছিলাম, সালফার ডাইঅক্সাইড মনে রাখতে বলছিলাম না। তার মানে কি যে সাথী, সালফার ডাইঅক্সাইড কি দেখো বলছে জারক বিজারক উভয় রূপে কাজ করে, তাই না। তো এগুলো কিন্তু একসাথে পড়াই দিচ্ছি সবগুলা। ওকে, তারপরে আসো, তারপরে পেজে দেখো বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে, অসামঞ্জস্যতা বিক্রিয়া, তারপরে সামঞ্জস্যতা বিক্রিয়া, এগুলো একটু আমাদের পড়া লাগবে। দেখো এখানে বলছো অসামঞ্জস্যতা বিক্রিয়া। অসামঞ্জস্যতা বিক্রিয়া মানে মনে রাখবা, দেখো আমি তোমাকে বলি, দেখো যে এই যে এখানে একটা দেখো বিক্রিয়া দিছে না, এই বিক্রিয়াটা তুমি একটু দেখো। এই বিক্রিয়ার, দেখো বিক্রিয়ার বিক্রিয়ক এখানে দেখো ক্লোরিনের যার সংখ্যা কত, 0। কত আছে ভাইয়া, 0। দাঁড়াও 1 মিনিট একটু লোডিং হোক। দেখো এখানে কি বললাম যে ক্লোরিনের যার সংখ্যা কত আছে, 0 আছে। আচ্ছা, -1 এটা 0 চাইতে বড় না ছোট বলো তো, -1 0 চাইতে ছোট। দেখো এখানে -1 দিছে, তার মানে কি 0 চাইতে ছোট। আবার +5 এটা 0 চাইতে ছোট না বড়, +5 0 চাইতে বড়, এখানে দিছে +5। তার মানে একটা এখানে আগে ছিল 0, পরে -1 হয়েছে এবং কত হয়েছে, +5 হয়েছে। তার মানে আগে যেটা ছিল তার চাইতে ছোট হয়েছে, বড় হয়েছে। যদি দেখো যে উৎপাদের জারণ সংখ্যা বিক্রিয়কের জারণ সংখ্যা চাইতে ছোট হয় এবং বড় হয়, ঠিক আছে, ছোট হবে এবং কি হবে, বড় হবে। দেখো এখানে বলছে যে উচ্চ জারণ সংখ্যায় এবং কি নিম্ন জারণ সংখ্যা যুক্ত উৎপাদে পরিণত হয়। উচ্চ জারণ সংখ্যাও হবে এবং কি নিম্ন জারণ সংখ্যা হবে, তখন কি বলবো, অসামঞ্জস্য বিক্রিয়া বলবো। ঠিক আছে, অসামঞ্জস্য বিক্রিয়া বলবো। ঠিক আছে, বুঝছো কি না। তারপরে দেখো এখন আমরা যদি সামঞ্জস্য বিক্রিয়া দেখি, জাস্ট তার উল্টা। সামঞ্জস্য বিক্রিয়া কি, জাস্ট তার উল্টা। কেমন উল্টা, দেখো এখানে বলছে কি যে -2, কত বলছে ভাইয়া, দেখো বিক্রিয়কে কত ছিল, বিক্রিয়কে ছিল -2 +4, আর উৎপাদে কত আছে, 0। তাহলে -2 0 চাইতে ছোট এবং +4 কি 0 চাইতে বড়। তার মানে ওইখানে আমরা উৎপাদে দেখছিলাম যে ওখানে আমরা উৎপাদে দেখছিলাম বিক্রিয়কে চাইতে ছোট অথবা বড় হবে, মানে ছোট এবং বড় দুইটাই হবে। আর এখানে কি দেখতেছি, বিক্রিয়কে কি হয়, উৎপাদের চাইতে ছোট এবং বড় হয়। মানে ওইখানে বিক্রিয়কে হয়, এখানে কোথায় হয়, উৎপাদে হয়।
এটাই শুধু আলাদা, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো, সামঞ্জস্য বিক্রিয়া বলবো, ঠিক আছে? ওই একই কথা, জাস্ট উল্টা বিষয় আর কি। তারপরে দেখো এখানে আমরা বিরঞ্জক পদার্থ দেখবো বিভিন্ন বিভিন্ন ধরনের, ঠিক আছে? দেখো এখানে বলছে যে দেখো ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড, ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড পানির উপস্থিতিতে বিরঞ্জক হিসাবে কাজ করে, বিরঞ্জক হিসাবে কাজ করে। এই যে তিনটা বিরঞ্জক দেখলাম এর ভিতরে সবচাইতে সবল বিরঞ্জক হলো ক্লোরিন। কোনটা ভাইয়া? ক্লোরিন। যেহেতু সবল বিরঞ্জক, এটা কি করে? বিরঞ্জক মানে কি? রং দূর করে, ঠিক আছে? রং দূর করে, ঠিক আছে? এগুলো আসলে কি করা হয়, মনে করো যে কাপড় ধোয়ার ক্ষেত্রে ব্লিচিং পাউডার হিসাবে বা ব্লিচিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়। ধরো তোমার কাপড়ে একটা দাগ লাগছে, ওই দাগটা তুমি কি করবা, দাগটা তোলার জন্য তুমি তখন এগুলো ব্যবহার করবা, বিরঞ্জকগুলো ব্যবহার করতে পারো, ঠিক আছে? তো যেহেতু ক্লোরিন সবল বিরঞ্জক, এটা দিয়ে তো যদি তুমি কাপড় পরিষ্কার করতে যাও, সবল তার মানে কি কাপড় নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। প্লাস কি, কাপড়ের যদি একটা রং থাকে, তুমি কাপড়ের একটা একটা মনে করো যে রংটা তোমার এক্সট্রা লাগছে সেটা তুমি ধুয়ে ফেলতে চাইতেছো, কিন্তু তোমার কাপড়ের তো একটা ভালো রঙ আছে, ওইটাও নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? এজন্য এই সবল বিরঞ্জক শুধুমাত্র দেখো বলছে যে মোটা আঁশ, সুতার গেঞ্জি এবং কাপড়ের ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে মোটা জিনিসপত্র, মোটা আঁশ, মোটা সুতা, গেঞ্জি, ঠিক আছে? এগুলা জিনিসে কি ব্যবহার করা হয়? ক্লোরিন ব্যবহার করা হয়। কারণ কি, ক্লোরিন একটি সবল বিরঞ্জক। ঠিক সেমভাবে দেখো বলছে যে ক্লোরিন যদি সবল বিরঞ্জক হয়, তাহলে কি সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড কি মৃদু বিরঞ্জক? মৃদু বিরঞ্জক। তাহলে এটা যদি মৃদু বিরঞ্জক হয়, তাহলে কি এগুলো আমরা নর্মাল যেগুলো মনে করো যে সেন্সিটিভ জামা কাপড় আছে সেগুলোতে ইউজ করতে পারবো। যেমন বলছে যে দেখো উল, সিল্ক, সূক্ষ্ম সুতা, ঠিক আছে? এবং কি কাগজে আমরা কি ব্যবহার করতে পারবো? এই সালফার ডাইঅক্সাইড ব্যবহার করে থাকি, ঠিক আছে? তাহলে সালফার ডাইঅক্সাইড আমরা কোথায় ব্যবহার করি? এগুলাতে। এখন বাদ থাকলো কি হাইড্রোজেন পারঅক্সাইড, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো বলছে যে বর্তমানে মহিলাদের বিউটি পার্লারে মাথার কালো চুলকে সোনালি করার জন্য হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে তোমাকে এটা কিন্তু প্রশ্ন করবে যে বিউটি পার্লারে মাথার চুল সোনালি করতে কোনটি ব্যবহার করা হয়? অ্যান্সার হবে হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে? ওকে, এখানে আর কিছু লাগবে না। তারপরে পেজে যাও, দেখো সুন্দর একটা ছক দিছে, ঠিক আছে? সুন্দর একটা ছক দিছে, এই ছকটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো এখানে শুধু তুমি মনে করো যেগুলো দাগানো আছে এগুলো শুধু পড়বা, বাদ বাকিগুলো পড়া লাগবে না, ঠিক আছে? প্রথম তিনটা শুধু পড়বা, আর বাদ বাকিগুলো পড়া লাগবে না, ইনশাল্লাহ এর ভিতর থেকে আসবে। দেখো এই যে এখানে বিজারক চিহ্নিতকরণ এবং জারক চিহ্নিতকরণ দুইটা টপিক দিচ্ছে, এটা আমরা পড়ছি না মাত্র। জাগ্রত বিজ্ঞান এবং কি জারণ মানে ছাড়ন, ওই সেম কথাগুলো বলছে, দেখছে, ঠিক আছে? তুমি ওই জাগ্রত বিজ্ঞান এবং জারণ মানে ছাড়ন দুইটা কথা দিয়ে ট্রাই করবা, দেখবো সবগুলো তুমি নিজে নিজেই পারা যাইতেছো, ঠিক আছে? ওকে, এখন আমরা পড়বো ভাইয়া নির্দেশক। কি পড়বো ভাইয়া? নির্দেশক। দেখো নির্দেশক দুই প্রকার, একটা হলো অ্যাসিড ক্ষার নির্দেশক, একটা হলো জারণ বিজারণ নির্দেশক, ঠিক আছে? একটা তোমাকে বলে দিবে দ্রবণটা অ্যাসিড নাকি ক্ষার, একটা বলে দিবে এখানে জারণ বিক্রিয়া হইতেছে নাকি বিজারণ বিক্রিয়া হইতেছে, ঠিক আছে? এই টাইপের আর কি নির্দেশক, ঠিক আছে? ওকে, দেখো এখন নির্দেশকের বৈশিষ্ট্য বলছে, সুন্দর করে বৈশিষ্ট্য সবগুলা রিডিং দিবা। কি করো ভাইয়া? সবগুলা রিডিং দিবা, ঠিক আছে? রিডিং রিডিং ওই এনজাইমের যেমন ব্যাপার স্যাপার না, এই নির্দেশকেরও ঠিক তেমন ব্যাপার স্যাপার আছে, নির্দিষ্ট রেঞ্জ, নির্দিষ্ট পিএইচ পরিবর্তন করে, ওই টাইপের আর কি। বোঝানোর কিছু নয়, জাস্ট রিডিং দিবা এবং একটু মনে রাখার ট্রাই করবা, ঠিক আছে? তারপরে দেখো এই যে একটা ছক আছে না, এই ছকটা আমরা একটু পড়ার ট্রাই করবো, ঠিক আছে? দেখো ছকটা মেডিকেলে কতবার প্রশ্ন আসছে দেখছো? 1 2 3 4 5 6 7 8 বার, ঠিক আছে? এবং সর্বশেষ আসছে কত? 10 11। তাহলে লাস্ট লাস্ট প্রায় 12 বছরে প্রশ্ন আসছে 8 বার। 12 বছরের প্রশ্ন আসছে কয়বার ভাইয়া? 8 বার। তার মানে এখান থেকে তুমি ধরে নিতে পারি এবছর একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? এবছর একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন আসছে 21 22-এ, ঠিক আছে? 22 23-এ প্রশ্ন আসে নাই, তার মানে কি এবছর এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন কিন্তু আসতে পারে এখান থেকে, তাই না? তো এটা কি খুব ইম্পর্টেন্ট, তো এটা আমাদের খুব ভালোভাবে পড়া লাগবে। তো এটা কীভাবে পড়ো ভাইয়া? এটা পড়ার জন্য তুমি 3টা লাইন মনে রাখবা, ঠিক আছে? 3টা লাইন মনে রাখবা। দেখো একটা লাইন হলো কফি হলো লাল, কি মনে রাখবা? আমি লিখে দিই, দেখো
কফি হলো লাল। কফি হলো লাল। তারপরে মনে রাখবা দেখো যে বাবা হলো নীল। বাবা হলো নীল। ঠিক আছে, বাবা হলো নীল। আচ্ছা এটা আমি অন্যভাবে লিখি, আচ্ছা এইভাবে লিখো, অত ন্যাকনা ফ্যাকনা দরকার নাই, তাই না? অত কালার চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা তারপরে মনে রাখবা যে মামা হলো, মামা লাল হলো। কি মনে রাখবা? মামা লাল হলো। মামা লাল হলো। মামা লাল হলো। ঠিক আছে, এখানে যে হলো মানে মনে রাখবা হলুদ। হলো মানে কি? হলো মানে হলুদ। লেখা দে, হলো মানে হলো হলুদ। হলো মানে হলুদ। লাল মানে তো লালই, লাল মানে লাল। ঠিক আছে, আবার এখানে হলো মানে কি? হলো মানে হলো হলুদ। নীল মানে নীল। লাল মানে লাল। হলো মানে কি? হলো মানে হলো হলুদ। ঠিক আছে, ওকে। আর তুমি এই কফির নিচে লিখে রাখো 3 এবং 4। ঠিক আছে, বাবার নিচে লিখে রাখতে পারো 5 এবং 2। আমি বুঝাই দিতেছি, সমস্যা নাই। মামার নিচে মনে রাখো মামার নিচে কোনটা? মামা। মিথাইল 7 8। 7 8। ঠিক আছে, দেখো এখানে বললাম কফি হলো লাল। ঠিক আছে, এটা হলো প্রথমটা মনে রাখবা, এই যে হলো এবং লাল দুইটা তো কালার। ঠিক আছে, প্রথমটা হলো অম্লীয় মাধ্যম, পরেরটা হলো ক্ষারীয় মাধ্যম। এখানেও প্রথমটা অম্লীয় মাধ্যম, পরেরটা হলো ক্ষারীয় মাধ্যম। এখানেও প্রথমটা অম্লীয় মাধ্যম, পরেরটা হলো কি? ক্ষারীয় মাধ্যম। ঠিক আছে, তো কফি দিয়ে মনে রাখবা কফির ক দিয়ে মনে রাখবা যে ক্রিসল রেড। কি ভাইয়া? ক্রিসল রেড। এবং ফি দিয়ে মনে রাখবা ফেনল রেড। ক্রিসল রেড এবং ফেনল রেড দুইটা দেখো কি বলছি যে হলো এবং মানে কফি হলো লাল, তার মানে অম্লীয় মাধ্যমে হলুদ এবং ক্ষারীয় মাধ্যমে কি দিবে? লাল বর্ণ দিবে। দেখো এখানে অম্লীয় মাধ্যমে হলুদ, ক্ষারীয় মাধ্যমে লাল। ক্লিয়ার? তারপরে দেখো আর একটা বলছে যে বাবা হলো নীল। কি দিছে ভাইয়া? বাবা হলো নীল। তাহলে বাবা দিয়ে মনে রাখবা দেখো ব্রোমাইল ব্লু। কি মনে রাখবা ভাইয়া? ব্রোমাইল দেখো ব্রোমোথাইমল ব্লু, সরি ব্রোমোথাইমল ব্লু। বাবা দিয়ে মনে রাখবা কি? ব্রোমোথাইমল ব্লু। আর আরেকটা বাবা দিয়ে মনে রাখবা যে থাইমল ব্লু ক্ষার। ঠিক আছে, থাইমল ব্লু ক্ষার। এই থাইমল ব্লু এই ব এবং কি ব্রোমোথাইমল ব্লু এটার ব। ঠিক আছে, কিন্তু এই ক্ষার কথাটা একটু মনে রাখা লাগবে বাবার এখানে। ঠিক আছে, কারণ ক্ষারের যেটা দেখো এখানে থাইমল ব্লু ক্ষার আছে না, আবার এখানে থাইমল ব্লু অম্ল আছে। ঠিক আছে, তো ক্ষারে যেটা অম্লে কিন্তু সেটা না, অম্লে এবার আলাদা। ঠিক আছে, তো তুমি ক্ষারেরটা কথাটা মনে রাখবা, তাই না? ওকে, তারপর তাকে বলতেছিলাম যে বাবা মানে কি? যে একটা হলো ব্রোমোথাইমল ব্লু, একটা হলো কি থাইমল ব্লু ক্ষার। এটা কি বলছে? হলো নীল, তার মানে কি হলুদ এবং নীল। অম্ল মাধ্যমে হলুদ, ক্ষারীয় মাধ্যমে নীল। দেখো এটাই বলছে যে অম্ল মাধ্যমে হলুদ এবং কি ক্ষারীয় মাধ্যমে নীল। ক্লিয়ার? তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তারপরে দেখো বলছে যে মামা। কি বলছে ভাইয়া? মামা লাল হলো। মামা দিয়ে কি? মামা দিয়ে হলো দেখো, মামা দিয়ে হলো মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ। মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ। লাল হলো, তার মানে কি অম্লীয় মাধ্যমে লাল এবং ক্ষারীয় মাধ্যমে কি? হলুদ। ঠিক আছে, দেখো অম্লীয় মাধ্যমে লাল লাল এবং কি ক্ষারীয় মাধ্যমে হলুদ, ক্ষারীয় মাধ্যমে হলুদ। তারপরে দেখো এখানে বাদ আছে দুইটা, একটা হলো লিটমাস। লিটমাস তোমরা মনে রাখবা কি দিয়ে? অনিলা দিয়ে। কি দিয়ে ভাইয়া? অনিলা। অনিলা দিয়ে, এটা আমরা সবাই জানি অম্ল কি করে? নীলকে লাল করে। তাহলে অম্লর ক্ষেত্রে কি হবে? লাল হবে। অম্ল যেহেতু নীলকে লাল করে, তাহলে অম্লর ক্ষেত্রে কি হবে? সরি, লিটমাসের ক্ষেত্রে অম্ল কি হবে? লাল হবে এবং ক্ষারীয় কি হবে? নীল হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যেখানে বলছে অম্লর ক্ষেত্রে কি? লিটমাস লাল এবং ক্ষারীয় ক্ষেত্রে কি? লিটমাস নীল হবে। বাদ থাকলে কোনটা? থাইমল ব্লু। ঠিক আছে, থাইমল ব্লু তুমি কি সুন্দর করে একটু এক্সট্রা করে পড়ে নিবা যে এটা কি অম্ল মাধ্যমে লাল এবং ক্ষারীয় মাধ্যমে হলুদ। ঠিক আছে, এটুকুই। তাছাড়া আমরা কি সবগুলা মোটামুটি পড়ে নিছি, তাই না? ওকে, তারপরে আর একটা আছে দেখো ফেনলথেলিন। ঠিক আছে, ফেনলথেলিনটা আছে। ঠিক আছে, ফেনলথেলিন কি দেখো বলছে অম্লীয় মাধ্যমে বর্ণহীন এবং ক্ষারীয় মাধ্যমে লালচে বেগুনি। তাহলে আমরা সবগুলাই পড়লাম, শুধুমাত্র এই 1 নাম্বার এবং 9 নাম্বারে দুইটা একটু আমাদের এক্সট্রা করে পড়া লাগবে। ঠিক আছে, 1 এবং 9। তাছাড়া এই 2 থেকে আর সবগুলাই কি করলাম? আমরা ছন্দের মাধ্যমে পড়ে নিলাম। বলো তো একটু ক্লিয়ার কিনা? একটু বলো তো ক্লিয়ার কিনা? এখন আসো পিএইচ পরিসর। এখন কি আসবো ভাইয়া? পিএইচ পরিসর। পিএইচ পরিসরটা মনে রাখার জন্য তোমরা একটা ছন্দ মনে রাখতে পারো। সেটা হলো যে দেখো আমি বলি
হ্যাঁ, এখানে তো জায়গায় নাই, জায়গায় নাই, জায়গা আছে কোথায় একটু দেখি। যেখানে জায়গা আছে সেখানে লিখতে হবে আমাকে, একটু জায়গা দরকার। আচ্ছা, এখানে লিখে দিই, এখানে জায়গা আছে। ঠিক আছে, এখানে লিখে দিই। তোমরা এক কাজ করবা, এই ছকের এখানে লিখে নিবা। তোমরা কিন্তু লিখে নিবা, আমার যেহেতু জায়গা না, আমি যে অন্য একটা টপিকের জায়গায় লিখতেছি। ঠিক আছে, তোমরা ছকের ওইখানে লিখে নাও, একটা কথা লিখে নাও, সেটা হলো ফারিয়ার থাই কফি। দেখো, ফা- কি হইল, এমন হইতেছে কেন? সে একটু ওয়েট করো। দেখো, ফারিয়ার, এই কি করলাম, ফারিয়ার থাই কফি, ফারিয়ার থাই কফি, তার 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 কথাটা ভালো করে লিখি। তার ব্রো লিটন মামা থাইল্যান্ড থেকে আনলো। থাইল্যান্ড থেকে আনলো, থেকে আনলো, এই কথাটা মনে রাখবা। তারপরে তুমি সিরিয়াল মনে রাখবে একটা। ঠিক আছে, সিরিয়াল মনে রাখবা, সেটা হলো যে দেখো, আম, দেখো, 82, থাই মনে রাখবা 80, তারপরে কফিতে মনে রাখবা 72, জাস্ট কমবে, 82, 80, 72, 68, তারপরে হলো ব্রোতে 60, লিটনেও 60। ঠিক আছে, মামাতে মনে রাখবা, মামার একটা মাতে মনে রাখবা 42, আর একটা মাতে মনে রাখবা 31। তারপর থাইল্যান্ড হলো 12। ঠিক আছে, 82, 80, 72, 68, 60, 60, 42, 31, সরি 42, 31, হ্যাঁ 42, 31, 12। ঠিক আছে, তারপর কি করবা, তারপর তোমার একটা কাজ সুন্দর করে যা সবগুলো মাঝখানে একটা করে দশমিক দিয়ে দিবা। ঠিক আছে, একটা করে দশমিক। ঠিক আছে, একটা করে দশমিক। ঠিক আছে, একটা করে দশমিক। এখন তুমি এটার সাথে সুন্দর করে ছকটা মিলাবা। ঠিক আছে, একটা এই যে ছকটা যা পড়ায় দিছি যা মিলাবা। ঠিক আছে, ফেনলথেরিন ফারিয়া 82। ঠিক আছে, ফারিয়া থাই, ফারিয়ার থাই, থাই দিয়ে মনে রাখবা থাইমল ব্লু 80। ঠিক আছে, তারপর কি বলছিলাম যে থাই কফি, কফির ক দিয়ে মনে রাখবা ক্রিসল রেড। ঠিক আছে, কফির ক দিয়ে কি মনে রাখতে বলছি? আচ্ছা, কফি ক্রিসল রেড, তারপর কি বলছিলাম? ও আচ্ছা, দেখো এখানে একটু ভুল হয়েছে। ক তে ক্রিসল, ফতে, এটা হলো ফ। ঠিক আছে, ফ, ফ দেওয়া হলো 68 মনে রাখবা, ফতে হলো 68। ঠিক আছে, তার দিয়ে কোনো কাজ নাই, যাই হোক একটু মিলাই নিবা। ঠিক আছে, কতে হলো ক্রিসল রেড 72, ফতে ফেনল 68। ঠিক আছে, ব্রো, ব্রো মানে কি, ব্রোমোথাইমল ব্লু কত 60। ঠিক আছে, লিটন দিয়ে মানে কি লিটমাস 60। ঠিক আছে, তারপরে কি মামার দিয়ে এক প্রথম মদে কি মিথাইল রেড কত, মিথাইল রেড হলো 42। তারপরে মামার আর একটা মদে মিথাইল অরেঞ্জ 31। তারপরে কি থাইল্যান্ড থেকে আনলো, থাইল্যান্ডে থাই দেখি থাইমল ব্লু কত 12। ঠিক আছে, তো আমরা কিন্তু এটাও শিখে ফেললাম, তাই না? মোট কথা আমাদের এই ছকটা 100% মুখস্থ রাখাই লাগবে। এখান থেকে প্রশ্ন সম্ভাবনা খুব বেশি, যে কোনো সময় প্রশ্ন আসতে পারে। সো এখানে কোনো রিস্ক নেওয়া যাবে না। ওকে, এখন আমরা দেখব প্রমাণ দ্রবণ। ঠিক আছে, বা
ট্রাইটেশনে যত কথাবার্তা আছে, তবে এখানে কথা বলছে যে ট্রাইটেশন নির্ণয়ের পদ্ধতি। দেখো ট্রাইটেশন জিনিসটা কি আসলে? ট্রাইটেশন হলো ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি। কি ভাইয়া? ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে ট্রাইটেশন বলা হয়। ঠিক আছে, দেখো ট্রাইটেশনের ক্ষেত্রে বলছে যে 3টি রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে, একটা হলো প্রমাণ দ্রবণ, একটা অজানা দ্রবণ, একটা হলো নির্দেশক। তার নিচে বলছে দেখো যে ট্রাইটেশনের কাজে 3টি কাজ যন্ত্র ব্যবহার করা হয়, একটা বুরেট, একটা ক্লনিক্যাল ফ্লাস্ক, একটা হলো কি পিপেট। তুমি মনে রাখবা প্রমাণ দ্রবণ নির্ণয়ের জন্য বুরেট ব্যবহার করা হয়, অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের জন্য ক্লনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করা হয়। ঠিক আছে, আর নির্দেশক আর পিপেটটা মনে রাখবা। এই যে দেখো প্রমাণ দ্রবণে বুরেট, এই কথাটি এখানে বলছে, দেখছো? দেখো এই যে প্রমাণ দ্রবণে ঘনমাত্রা নির্ণয়ের জন্য কি করা হয়, দেখো প্রমাণ দ্রবণে ঘনমাত্রা নির্ণয়ের জন্য এই যে বুরেট ব্যবহার করা হয়। ঠিক আছে, অজানা দ্রবণে ঘনমাত্রা নির্ণয়ের জন্য কি করা হয়, ক্লনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করা হয়। ঠিক আছে, এই কথাগুলাই। ওকে, এখানে আর কিছু লাগবে না। প্রমাণ দ্রবণ দুই প্রকার, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, কথা একটু মনে রাখো। তারপরে দেখো এখানে ব্যবহারিক একটা ব্যাপার আছে, প্র্যাকটিক্যাল। দেখো এখানে বলছে যে পানির জলে, ঠিক আছে, এই যে ট্রাইটেশন দ্বারা কি কি করা হয়। ঠিক আছে, এটা একটু আমাদের মনে রাখা লাগবে যে ট্রাইটেশন আসলে কী কাজ ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো এখানে উদাহরণ দিচ্ছে কয়েকটা, যে পানির জলে আয়নের পরিমাণ নির্ণয়, তারপরে রক্তে ক্যালসিয়াম আয়নের পরিমাণ নির্ণয়, তারপর ফল ও সবজিতে ভিটামিন সি এর পরিমাণ নির্ণয়, এগুলোর ক্ষেত্রে কী ব্যবহার করা হয়, ট্রাইটেশন ব্যবহার করা হয়, ট্রাইটেশন প্রক্রিয়াটা ব্যবহার করা হয়। ঠিক আছে, একটু মনে রাখো। ঠিক আছে, বলছে দেখো যে রিডক্স ট্রাইটেশনে জারক হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। রেডক্স জারণ ট্রাইটেশন জারক হিসেবে কোনটি ব্যবহার করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, এটুকুই মনে রাখো, আর কিছু মনে রাখা লাগবে না। তারপরে এখন আসো, দেখো আয়োডোমিতি এবং আয়োডোমিতি দুইটা টার্ম আছে, একটা হলো আয়োডোমিতি আর একটা হলো আয়োডিমিতি। ঠিক আছে, দেখো তুমি কেমনে কি মনে রাখবা আয়োডোমিতি এবং আয়োডিমিতি। ঠিক আছে, আয়োডিমিতি এবং আয়োডোমিতি। তো তুমি দেখো এই যেখানে আয়োডিমিতি নামের ভিতরে কি আছে, ডি আছে না, ডি। আচ্ছা, আয়োডিমিতি এখানে নামের ভিতরে ডি আছে, আবার দেখো আয়োডিন, এখানে নামের ভিতরে কি আছে ভাই, নামের ভিতরে ডি কথাটা আছে, এখানেও ডি আছে, এখানেও ডি আছে। যেহেতু এখানেও ডি আছে, তার মানে মনে রাখবা যে আয়োডিমিতির ক্ষেত্রে টাইটেশন করা হয় আয়োডিন দ্রবণের সাহায্যে। কিসের সাহায্যে? আয়োডিন দ্রবণের সাহায্যে। এই কথাটাই শুধু মনে রাখবা। ঠিক আছে, আর কিছু মনে রাখা লাগবে না তোমার, এখানে এত কথা কিছু মনে রাখা লাগবে না। তুমি শুধু মনে রাখবা যে আয়োডিমিতে যেহেতু ডি আছে আর আয়োডিনের ভিতরে ডি আছে, তার মানে এখানে আয়োডিন দ্রবণের সাহায্যে অন্য কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়। ঠিক আছে, আর যদি বলে আয়োডোমিতি, এখানে কিন্তু ডিন নাই, তার মানে আয়োডন নাই, তার মানে এখানে মনে রাখবা অন্য দ্রবণের সাহায্যে, কি করা হয়, অন্য দ্রবণের সাহায্যে আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয়। ঠিক আছে, আয়োডিমিতিতে কি করা হয়, আয়োডিনের সাহায্যে অন্য দ্রবণের পরিমাণ নির্ণয় করা হয়। আর আয়োডোমিতিতে যেহেতু ডি কথা নাই, তার মানে অন্য দ্রবণের সাহায্যে কি করা হবে, আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হবে। তাছাড়া তুমি এখানে একটু টিটিং দিবা, তাছাড়া তেমন কিছুই লাগবে না। ঠিক আছে, এই তো। দেখো এই যে আয়োডোমিতি পরীক্ষাগারে দেখো দেখো আয়োডোমিতি পরীক্ষাতে থায়োসালফেট ইউজ করা হয়, যে থায়োসালফেট ইউজ করা, এটা একটু মনে রাখো। ঠিক আছে, থায়োসালফেট দ্রবণকে বুরেটে নেওয়া হয়, থায়োসালফেট কথাটা একটু মনে রাখো আয়োডোমিতিতে। ঠিক আছে, তোমাকে বলবে যে আয়োডোমিতি পরীক্ষাতে কোন দ্রবণ ব্যবহার করা হয়, মনে রাখবা থায়োসালফেট। ঠিক আছে, আর কিছুই লাগবে না এখানে। তারপরে আসি আমরা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। দেখো এখন আমরা দেখবো, কি দেখবো ভাইয়া, যে বিআর ল্যাম্বার্টের সূত্র। কি দেখবো ভাইয়া, বিআর ল্যাম্বার্টের সূত্র। তো দেখো প্রথমে বলছে ল্যাম্বার্টের সূত্র। ঠিক আছে, বিআর ল্যাম্বার্টের সূত্র, প্রথমে কি বলছে, ল্যাম্বার্টের সূত্র, তারপর আমরা দেখবো বিআরের সূত্র। ঠিক আছে, তুমি ল্যাম্বার্টের সূত্র এখানে মনে রাখবা। দেখো এখানে কতগুলো কথা বলছে, স্বচ্ছ মাধ্যম, এই কথাটা তোমার মনে রাখা লাগবে ল্যাম্বার্টের সূত্রে। ল্যাম্বার্ট মানে কি ভাইয়া, স্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, স্বচ্ছ মাধ্যম। তারপরে দেখো এখানে সূত্রটা যদি তুমি পড়ো, এখানে বলছে যে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আলোক রশ্মি প্রবাহিত করলে মাধ্যমের পুরুত্ব, কি বলছো ভাইয়া, দেখো মাধ্যমের পুরুত্ব, এই কি করলাম, দেখো মাধ্যমের পুরুত্ব, মানে কি, মাধ্যমের পুরুত্ব মানে হলো ডিএল। ঠিক আছে, এটা হলো কি ভাই, এটা হলো মাধ্যমের পুরুত্ব। তারপরে দেখো বলছে আলোকের তীব্রতা,
আলোকের তীব্রতা মানে কি ভাই ডিআই, ডিআই। আর হ্রাস মানে কি, হ্রাস মানে নেগেটিভ, তার মানে কি নেগেটিভ, ঠিক আছে, মানে মাইনাস চিহ্ন একটা। তাহলে দেখো এই যে পুরুত্ব, আলোকের তীব্রতা, এটা হ্রাসের হার। তাহলে দেখো এই যে পুরুত্ব কি ডিএল, আর আলোর তীব্রতা কি ডিআই, হ্রাস মানে কি মাইনাস, তাহলে কি মাইনাস ডিআই বাই ডিএল। এই যে একটা অনুপাত, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ল্যাম্বার্টের সূত্রের অনুপাত বা সমীকরণ, ঠিক আছে, ল্যাম্বার্টের সূত্রের সমীকরণ। এবং এখানে তুমি স্বচ্ছ কথাটা মনে রাখবা, ল্যাম্বার্টের সূত্র কোন মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য হয় ভাইয়া, স্বচ্ছ মাধ্যমের ক্ষেত্রে। তারপরে আসো দেখো, এখন আমরা দেখবো বিয়ারের সূত্র, ঠিক আছে, বিয়ারের সূত্র। আচ্ছা বিয়ার জিনিসটা কি, তুমি তো সাধারণভাবে চিন্তা করো, বিয়ার জিনিসটা যারা বিয়ার খায়, ঠিক আছে, অ্যালকোহল জাতীয়, বিয়ার জিনিসটা তরল না, বিয়ার জিনিসটা কি তরল, যারা অ্যালকোহল খায়, বিয়ার সাধারণত ড্রিঙ্কসের মতো খায়, অ্যালকোহলই তো, তো এটা কি একটা তরল জিনিস না। তো মনে রাখবা বিয়ার যেহেতু তরল জিনিস, বিয়ার কোন ক্ষেত্রে প্রযোজ্য, তরল মাধ্যম, ঠিক আছে, তরল মাধ্যম, ঠিক আছে। দেখো এখানে বলছে যে কোনো দ্রবণের মধ্য দিয়ে, দ্রবণ মানে কি তরল মাধ্যম, তো তরল মাধ্যম কথাটা মনে রাখবা, ঠিক আছে। ওকে, এখন দেখো এই যে এখানে সূত্রটা দেখো কি বলছে, সেম জিনিস, যে এখানে শুধু ঘনমাত্রা বলছে, আলোর তীব্রতা মানে কি ডিআই, ডিআই, এবং ঘনমাত্রা মানে কি ডিসি, ঠিক আছে, আর হ্রাস মানে কি মাইনাস, এই যেখানে বলছে দেখো যে মাইনাস ডিআই বাই ডিসি, ঠিক আছে, ডিআই বাই ডিসি, ঠিক আছে, এই যে মানে ডিআই বাই ডিসি। তাহলে তুমি কীভাবে খুব ইজিলি মনে রাখতে পারো, তাই না। এখানে এতটুকুই লাগবে, আর কিছুই লাগবে না। তারপরে এখানে একটা কথা বলছে, দেখো এই কথাটা একটু মনে রেখো, যে বর্ণালীমিতির মূলনীতি, বর্ণালীমিতির মূলনীতি বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের উপর প্রতিষ্ঠিত। তোমাকে সুন্দর করে প্রশ্ন করবে যে বর্ণালীমিতির মূলনীতি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত, বর্ণালীমিতির মূলনীতি বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের উপর প্রতিষ্ঠিত, এই কথা একটু মনে রেখো, ঠিক আছে। তারপরে দেখো আমরা দেখব বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের, বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের কি বলে সীমাবদ্ধতা, ঠিক আছে, বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা দেখব, মানে কোন কোন ক্ষেত্রে সীমাবদ্ধতা। মনে রাখবা যে যখন দ্রবণের ঘনমাত্রা, আচ্ছা স্ক্রিন আসে না কেন, এ দেখো বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা, তুমি মনে রাখবা যখন দ্রবণের ঘনমাত্রা 0.001 মোলার থেকে 0.01 মোলারের মধ্যে হয়, তখনই কি হবে, তখনই শুধুমাত্র বিয়ার-ল্যাম্বার্টের সূত্র প্রযোজ্য হবে। কোনো কারণে যদি ঘনমাত্রা 0.1-এর বেশি হয়, কত হবে, 0.1-এর বেশি হয়, তখন কি হবে, বিয়ার-ল্যাম্বার্টের সূত্র প্রযোজ্য হবে না, ঠিক আছে, এই কথা একটু মনে রাখো। তারপরে দেখো বলছে যে এখানে শুধু এক বর্ণীয় আলোর ক্ষেত্রে প্রযোজ্য, তারপরে আলোর প্রতিফলন ও বিচ্ছুরণ ঘটলে এই সূত্র প্রযোজ্য হবে না, এই কথাগুলো একটু মনে রাখো, ঠিক আছে। তারপরে দেখুন বলছে যে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ, ঠিক আছে, প্রয়োগগুলো একটু পড়বা সুন্দর করে, ঠিক আছে। তারপর পারমাণবিক শোষণ বর্ণালীতে প্রয়োগ, ঠিক আছে, ইউভি, তারপর ইউভিস মানে কি, ইউভি মানে কি, ইউভি মানে হলো অতিবেগুনি, আল্ট্রাভায়োলেট, ঠিক আছে। আর ভিজ মানে কি, ভিজ মানে হলো ভিজুয়াল বা দৃশ্যমান, ঠিক আছে। এখান থেকে একটু রিডিং দিবা, সবগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে, রিডিং দিবা, দেখবা কি কি আছে, মানে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে বলছি উদ্ভিদের, দেখো প্রাকৃতিক উদ্ভিদ নির্যাসে বিভিন্ন উপাদান, ঠিক আছে, পরিবেশ বিভিন্ন বিষাক্ত পদার্থ শনাক্তকরণ, ঠিক আছে, কসমেটিক ব্যবহৃত উপাদান নির্ণয়, এগুলো ক্ষেত্রে আর কি ব্যবহারগুলো একটু করে নিবা। তারপরে এখন আমরা দেখবো পারমাণবিক শোষণ বর্ণালী, কি দেখবো ভাইয়া, পারমাণবিক শোষণ বর্ণালী। দেখো বলছে পারমাণবিক শোষণ বর্ণালী, দেখো নির্দিষ্ট মৌলিক পদার্থ প্রায় কতগুলা, প্রায় 60টিরও বেশি মৌলিক পদার্থ ঘনমাত্রা পরিমাণ করতে পারে, ঠিক আছে, এটা একটু মনে রাখো। তারপরে দেখবা, মনে রাখবা যে পারমাণবিক শোষণ বর্ণালী ক্ষেত্রে সোডিয়ামের তরঙ্গ দৈর্ঘ্য থাকে 590 ন্যানোমিটার, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে। তারপরে এখন দেখো বলছে যে একটি শোষণ বর্ণালী মাপক যন্ত্র 3টি অংশ দ্বারা গঠিত, ঠিক আছে, এটা একটা যন্ত্রর নাম, শোষণ বর্ণালী মাপক যন্ত্র। কয়টি অংশ আছে ভাই, 3টি অংশ, অংশ 3টি, শুধু নাম লাগবে, শুধু নাম লাগবে। দেখো ফাঁপা ক্যাথোড ল্যাম্প, নমুনা, দেখো অ্যাটমাইজার সেল, এবং কি ফটো ডিটেক্টর, শুধু নাম লাগবে, আর কিছুই লাগবে না, বুঝছো। তারপরে দেখো আমরা দেখবো ইউভি ভিজিবল অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, ঠিক আছে, বা ইউভি দৃশ্যমান স্পেকট্রোস্কোপি, ঠিক আছে, ইউভি দৃশ্যমান মানে ইউভি ভিজিবল। আর সেখানে দেখো ইউভি মানে কি অতিবেগুনি, এবং ভিজিবল মানে কি দৃশ্যমান, দুইটা আছে না, দুইটা আলোর কথা বলছেন, একটা হলো ইউভি, একটা হলো কি ভিজিবল।
একটা অতিবেগুনি, একটা কি দৃশ্যমান। যেহেতু এখানে দুইটা কথা বলা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় দ্বৈত রশ্মি বর্ণালী মাপক। কি বলা হয় ভাইয়া? এখানে বলছে যে এটা হলো কই গেলে, যে দ্বৈত রশ্মি বর্ণালী মাপক। এই কথা একটু মনে রেখো, ঠিক আছে? দ্বৈত রশ্মি বর্ণালী মাপক একটু মনে রেখো। এবং এটা এক্ষেত্রে দেখো বলছে যে দেখো এখানে বলছে যে ইউভি দৃশ্যমান আলো শোষণ বর্ণালী পাই বন্ধন ইলেকট্রন অথবা নন বর্ণ ইলেকট্রন যুক্ত অণুর বেলায় ঘটে থাকে। তার মানে শুধুমাত্র পাই বন্ধনের ক্ষেত্রে এটা পাওয়া যায়, ঠিক আছে? এটা প্রযোজ্য হয়, সিগমা বন্ধনের ক্ষেত্রে হয় না। এখন অনেকে প্রশ্ন করতে পারবে সিগমা বন্ধনের ক্ষেত্রে কেন হয় না? কারণ ভাইয়া দেখো যে এই ক্ষেত্রে তোমার তরঙ্গ দৈর্ঘ্য লাগে 200 থেকে 780 ন্যানোমিটার, 780 ন্যানোমিটার, ঠিক আছে? এই ইউভি এবং ভিজিবল কত তরঙ্গ দৈর্ঘ্য থাকে? 200 থেকে 780 ন্যানোমিটার, তাই না? এখন সিগমা বন্ধন পাই বন্ধনের ক্ষেত্রে তোমার তোমার কি বলে যে পাই বন্ধনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য আসলে 200-র ভেতরেই থাকে, ঠিক আছে? পাই বন্ধনের ভেতর তরঙ্গ দৈর্ঘ্য কত থাকে? 380 থেকে 700 ভিতরে থাকে, ঠিক আছে সম্ভবত। তাহলে 380 থেকে 700 ভিতরে যদি থাকে তাহলে 380 তো 280 থেকে 700 রেঞ্জের ভিতরে পড়ে। কিন্তু সিগমা বন্ধনের ক্ষেত্রে কি হয় ভাইয়া? সিগমা বন্ধনের ক্ষেত্রে এই তরঙ্গ দৈর্ঘ্যের মান হয় ভাইয়া 200 এর কম, লেস দেন 200, লেস দেন 200। তা আমাদের রেঞ্জ কত? 200 থেকে 780। যেহেতু 280-র কম তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি আমরা, তার মানে কি সিগমাতে এটা প্রযোজ্য হবে না, ঠিক আছে? এটা একটু মনে রাখো। দেখো ইউভি ভি স্পেকট্রোগ্রাফি ব্যবহার, এটা একটু মনে রাখবা। এখানে বিভিন্ন ধরনের ব্যবহারের কথা বলছে। ঘনমাত্রা নির্ণয়, কার্যকারীমূলক নির্ণয়, ঠিক আছে? ঘনমাত্রা নির্ণয়, কার্যকারীমূলক নির্ণয়, একটু সবগুলো রিডিং দিবা, সবগুলো রিডিং দিবা। ওকে, তারপরের পেজে আসো। বেনজিনের বেলায় সর্বাধিক শোষণ তরঙ্গ কত? 255 ন্যানোমিটার, একটু মনে রাখবা। বেনজিনের বেলায় সর্বাধিক শোষণ তরঙ্গ ল্যামডা ম্যাক্স কত ভাইয়া? 255 ন্যানোমিটার, ঠিক আছে? এগুলো একটু মনে রাখো। তারপরে গাজরে ভিটামিন এ থাকে, এই তো। তারপরে এখন আমরা দেখব তরল ক্রোমাটোগ্রাফি, উচ্চ দক্ষতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি। এখানে দেখো এসপিএলসি এর গঠন, এসপিএলসি এর পূর্ণরূপ কি? এসপিএলসি এর পূর্ণরূপ হলো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এখানে বিভিন্ন ধরনের কথা বলছে, ব্যাস ট্যাস, ঠিক আছে? জাস্ট রিডিং দিবা, জাস্ট রিডিং দিবা, ঠিক আছে? তেমন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট মানে সংখ্যাগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? আমি লিখে দিই, উপরে লিখে দিই সংখ্যাগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? সংখ্যাগুলো একটু মনে রাখবা, সংখ্যাগুলো একটু মনে রাখবা। এখানে যে সংখ্যা যতগুলো সংখ্যা টংখ্যা বলছে, ঠিক আছে? সংখ্যাগুলো একটু মনে রাখবা। তারপর আমরা দেখবো গ্যাস ক্রোমাটোগ্রাফি। কি দেখবো ভাইয়া? গ্যাস ক্রোমাটোগ্রাফি। এখান থেকে বলছে গ্যাস ক্রোমাটোগ্রাফি ও কলাম ক্রোমাটোগ্রাফির সাদৃশ্য ও বৈসাদৃশ্য, ঠিক আছে? দেখো বলছে গ্যাস ক্রোমাটোগ্রাফির অপর নাম গ্যাস তরল পার্টিশন ক্রোমাটোগ্রাফি। তোমাকে প্রশ্ন করবে যে নিচের কোনটি গ্যাস ক্রোমাটোগ্রাফির অপর নাম? অ্যান্সার হবে গ্যাস তরল পার্টিশন ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? ওকে, তারপর দেখো বলছে যে গ্যাস ক্রোমাটোগ্রাফির মূলনীতি কলাম ক্রোমাটোগ্রাফি, বা যেটাকে আমরা কি বললাম? এইচপিএলসি, হাই পারফরমেন্স কি বললাম? লিকুইড ক্রোমাটোগ্রাফি। হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফির কি অনুরূপ, ঠিক আছে? ওকে, তারপরে পার্থক্য কি আছে দেখো। বলছে যে ক্ষেত্রে স্থির মাধ্যম হলো তরল পদার্থ এবং সচল মাধ্যম হলো নিষ্ক্রিয় হিলিয়াম বা ক্রিয়াহীন নাইট্রোজেন গ্যাস। তার মানে তোমার কি বলে যে গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে স্থির মাধ্যম হলো কি ভাইয়া? তরল, এবং সচল মাধ্যম কি? সচল মাধ্যম হলো ভাইয়া গ্যাস, ঠিক আছে? এটা একটু মনে রাখো। ওকে, আমাদের চ্যাপ্টার শেষ, ঠিক আছে? আমাদের চ্যাপ্টার শেষ। মোটামুটি যা যা পড়ে এলাম একটু দেখো ঠিক মতো, এর বাইরে থেকে মোটামুটি নাই বললেই চলে। চ্যাপ্টারের ভিতরে যা যা আছে সবই দাগাই দিছি, সবই পড়াই দিছি, ঠিক আছে? আর ম্যাক্সিমাম ম্যাথগুলো একটু ভালো করে কইরো। আর কালকে ইনশাল্লাহ সারাদিন আমাদের কোনো ক্লাস হবে না। কেন ক্লাস হবে না? কারণ কালকে আমাদের রিভিউ এক্সাম, ঠিক আছে? কালকে আমাদের রিভিউ এক্সাম। আমি রিভিউ এক্সামের সিলেবাস আজকে একটু পরে দিয়ে দিব গ্রুপে সুন্দর করে। তোমরা রিভিউ এক্সামের প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে? মানে আমাদের লাস্ট এক সপ্তাহে যত ক্লাস আছে সবগুলোর উপরে রিভিউ এক্সাম হবে। প্লাস কালকে হলো রাত 8টার সময় একটা গ্রুপ জুম মিটিং হবে। রাত 8টার সময় তোমরা কী ধরনের প্রবলেম ফেস করতেছো পড়াশোনায়, কার কী প্রবলেম,
আমাকে প্রশ্ন করবা ওখানে ডিরেক্ট, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। ঠিক আছে? তো এটা একটু মনে রাখো, সবাই প্রিপারেশন নাও, সবার জন্য শুভকামনা। ওকে, সবাই ভালো থাকো, আমার জন্য একটু দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।